হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম, আদাব অ্যান্ড নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং খুব আগ্রহ নিয়ে ওয়েট করছেন আজকের এই সেশনটার জন্য। খুবই স্পেশাল একটা সেশন। আমাদের আজকের টপিকটাও খুবই স্পেশাল। আমরা যারা প্রোগ্রামার আছি, প্রোগ্রামারদের জন্য লোকাল অ্যান্ড রিমোট জব প্রিপারেশন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। অ্যান্ড উই আর সো মাচ গ্ল্যাড আমাদের সাথে আজকে খুবই স্পেশাল দুজন গেস্ট আছেন এবং তাদের কাছ থেকে শেখার যে এক্সপিরিয়েন্সটা এটা অনেক অনেক বেশি ফান হবে, অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, যার কারণে বেসিক্যালি কমিউনিটিতে এই ধরনের কিছু সেশন আয়োজন করা। আমার নাম সৌরভ, আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স অ্যান্ড চিফ অপারেটিং অফিসার, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড আজকে সেশনটা হোস্ট করতে পেরে। আপনারা সবাই দেখলাম অলরেডি জয়েন করে ফেলছেন, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করছেন। এবং যারা প্রোগ্রামার আছি, প্রোগ্রামারদের জব প্রিপারেশনের জন্য স্পেশালি লোকাল অ্যান্ড রিমোট জব প্রিপারেশন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক ইউর কোশ্চেন ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড উই আর দেয়ার টু অ্যান্সার ইউর অল অফ ইউর রিলেভেন্ট কোশ্চেন্স। আমরা একটু সময় নিই, আরো 15-20 সেকেন্ড একটু সময় নিই, তার মধ্যে সবাই আসলে একটু জয়েন করতে থাকুক। তার মধ্যেও আপনারা একটু আমাকে জানাতে থাকেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি রকিব ভাইয়া জয়েন করেছেন সিলেট থেকে, হাসানুজ্জামান আশিক ভাইয়া জয়েন করেছেন ঢাকা থেকে। গ্রেট, বাকিরাও একটু জয়েন করতে থাকেন আস্তে ধীরে। এন্ড হচ্ছে আমরা আমাদের আজকের যে সেশনটা, সেই সেশনটা হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, সো মোটামুটি হচ্ছে অনেকেই জয়েন করে ফেলছে। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন ইমরান হোসেন ভাইয়া, আজহার ভাই জয়েন করেছেন চিটাগাং থেকে, জিশান মাহমুদ ভাই জয়েন করেছেন মানস্টেকদের জন্য। কি ভাই একদম মানস্টেকদের জন্য না, বেসিক্যালি এটা হচ্ছে একদম অল প্রোগ্রামারদের জন্য, যারা কোডার আছি বা যারা ডেভেলপার আছি তাদের জন্য। পাবনা থেকে জয়েন করেছেন জিশান ভাইয়া, ফ্র্যাঙ্ক ফারাবি ভাই জয়েন করেছেন কুমিল্লা থেকে। ওকে, আমরা খুব বেশি দেরি করব না, আমরা আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের আজকের যে ওস্তাদ নামা, আমাদের ওস্তাদ নামার গেস্ট সুমিত সাহা ভাইকে। আই থিঙ্ক সুমিত ভাইকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। লার্নিং সুমিতের ফাউন্ডার এবং একজন টিচার, মেন্টর। সো ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো ভালো আছি। ওস্তাদের সাথে লাইভ এর আগে বহুতবার করা হয়েছে, সো আরেকবার আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি ভালো একটা লাইভ সেশন হতে যাচ্ছে আর কি। ইনশাল্লাহ ভাই। এন্ড হচ্ছে এরপর আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের আজকের সেশনের আরেকজন গেস্ট পার্থরাজ দেব ভাইকে। পার্থ ভাই বর্তমানে টপটালে টেকনিক্যাল স্ক্রিনার হিসেবে কাজ করছেন। পার্থ ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, ধন্যবাদ। দ্বিতীয়বারের মতো বোধহয় আমি লাইভ সেশনে আসলাম আজকে, খুবই ভালো লাগছে। আর পাশাপাশি সুমিত ভাইয়ের সাথে এই সেশনটা আমার জন্য প্রথমবার। খুবই ভালো একটা সেশন হবে আশা করছি। জি, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্টস চলে আসছে, প্রায় 100 জনের উপরে জয়েন করে ফেলেছেন। ওকে, আমরা আমাদের আজকে আস্তে আস্তে হচ্ছে আমাদের যে টপিক গুলোতে হচ্ছে যাওয়া শুরু করি। তো তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি আসলে একটু করতে চাইবো, যেহেতু আমাদের আজকের সেশনের যে টাইটেল সেটা হচ্ছে লোকাল অ্যান্ড রিমোট জব প্রিপারেশন নিয়ে আমরা কথা বলবো। স্পেশালি যারা হচ্ছে প্রোগ্রামার আছেন তাদের জন্যই বেসিক্যালি হচ্ছে আমরা কথা বলবো। এবং এই জায়গাতেই ফার্স্টে হচ্ছে আমি তো সুমিত ভাইকে আসলে এই কোশ্চেনটা করতে চাই। সেটা হচ্ছে, ভাই ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ টিচিং লাইক থাউজেন্ডস অফ স্টুডেন্টস, রাইট? সো একজন মানুষ ফার্স্টে আগে সে কিভাবে বুঝবে যে সে এখন আসলে জব মার্কেটে যাবার জন্য রেডি? এবং এই কোশ্চেনটা আই থিঙ্ক যারা বিভিন্ন কোর্স করে বা যারা হচ্ছে সিএস ডিগ্রি থাকে বা কোন একটা স্কিল যখন তারা হচ্ছে ডেভেলপ করে, তারা অনেক সময় হচ্ছে মানে দুইটা ঘটনাই ঘটে। সে হয়তো বা কনফিউজ থাকে যে আমি আসলেই জব মার্কেটে যাবার জন্য রেডি কিনা, অথবা থাকে হচ্ছে ওভার কনফিডেন্ট যে কতটুকু শিখলো, শেখার পরে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করলো, এন্ড হচ্ছে যখন সে রিজেক্টেড হয় সে হচ্ছে আবার মন টন খারাপ করে ফেলে, আমাকে দিয়ে হচ্ছে না। তো এই জায়গাতে যদি একটু সুমিত ভাই আমাকে একটু যদি গাইড করতেন যে একজন লার্নারই বললাম তাদেরকে, তো তারা আসলে কিভাবে কখন বুঝতে পারবে যে আসলে আমি জব মার্কেটে যাবার জন্য রেডি? সেটা কি কোর্স চলাকালীন সময় বা কোর্সটা শেষ হবার পরে? যে কোনো কোর্স হতে পারে, সিএস মানে এমনও হতে পারে যে আমি হয়তো বা সিএস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, হয়তো আমি থার্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করা শুরু করলাম, নাকি ফিফথ ইয়ার থেকে শুরু করবো। সো দ্যাটস মাই কোশ্চেন আর কি। আচ্ছা, ধন্যবাদ সৌরভ। তো এটা খুবই কমন একটা প্রশ্ন এবং খুবই
এমনই একটা প্রশ্ন যেটার উত্তর আসলে এক একজনের জন্য এক এক রকম হয়, এক একজন এক একভাবে ডিসকভার করে যে সে আসলে জব মার্কেটের জন্য রেডি কিনা। আমরাও যে জব মার্কেটে যখন প্রথম জব করেছি আমরা তখনও যে আমরা খুব জানতাম যে আমি জব মার্কেটের জন্য রেডি, সেটা না। এটা বোধ ক্ষেত্রে হতে পারে। অনেকে কনফিডেন্সের অভাবে থাকে যে আমি মনে হয় রেডি না, অনেকে আবার ওভার কনফিডেন্সে থাকে যে আমি সুপার রেডি। সো সেকেন্ড ক্লাসটা ইদানিং বেশি দেখা যাচ্ছে, যে কারণ হচ্ছে বিভিন্ন কোর্স এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আমরাই যারা আসলে চালাই, আমাদের মেবি এটা ব্যর্থতা হতে পারে যে আমরা হয়তো তাদেরকে অনেক কিছু শেখাই যে জিনিসগুলো তাদেরকে একটা সময় গিয়ে মনে হয় যে মানে আমি অনেক কনফিডেন্ট, হ্যাঁ, কিন্তু রিয়েল লাইফে যখন জব এসে যায় তখন সে একটা অন্য পিকচার দেখতে পায়। তো যার কারণে এই প্রবলেমটা হয় যে অনেককে অনেক কনফিডেন্ট দেখা যায়, কিন্তু ইন্টারভিউতে যেয়ে দেখা যায় যে আসলে সে আসলে অ্যাকচুয়াল আমাদের যে রিয়েল লাইফ প্রবলেমগুলো সেগুলো সলভ করতে পারে না। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কনফিডেন্স আছে কি নাই, এই জিনিসটা একজন ছাত্র নিজে থেকেই বুঝতে পারবে যদি তার লার্নিং অ্যাপ্রোচটা ঠিক থাকে, তার ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে, তাহলে সে আসলে এই জিনিসটা এমনিতেই নিজে থেকেই ফিগার আউট করে। কারণ এটা এমন একটা জায়গা, এই জায়গাটা আসলে মানে একটা থাকে যে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তখন সে অনেক কিছু জানে না, তখন তাকে টিচিং মেথডটা একরকম হয়। কিন্তু যখন একজন গ্র্যাজুয়েট, হ্যাঁ, মানে একজন অলরেডি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে অথবা একটা অ্যাডাল্ট এজ পার করে ফেলেছে, তার আসলে সম্পূর্ণ দুনিয়াটা তার জন্য আসলে নিজেকে ডিসকভার করার জায়গা। সো এখানে কোনো এরকম কোনো পাথ নাই যে আমি দিস আর দ্য ফর্মুলাস, দিস আর দ্য ওষুধ, হ্যাঁ, যেগুলো খেলে আসলে আমি বুঝতে পারবো যে আমি জব মার্কেটের জন্য রেডি। বাট কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমার লার্নিং অ্যাপ্রোচটা ঠিক থাকতে হবে। লার্নিং অ্যাপ্রোচ ঠিক থাকলে যেটা হবে, আমি যে কোনো প্রবলেম যেটা আমি আসলে অনলাইনে শিখছি বা যেই প্রবলেমটা আমাকে দেখানো হচ্ছে, সেই প্রজেক্টগুলো আমরা তো নর্মালি ভিডিও দেখে শিখি বা আমরা কোনো একটা রিসোর্স দেখে শিখি। যদি একটা প্রজেক্ট স্টার্ট টু এন্ড অ্যাবসলিউটলি নিজে থেকে করতে পারে কেউ, হুম, এবং শুধু তাই নয়, আরেকটা এখানে একটা জিনিস কাজ করে আমি সবসময় দেখেছি, যদি আমি অন্যের কোডে কাজ করতে পারি, এই জিনিসটা না একটা আইডেন্টিফায়ার। যে যখনই দেখবে কোনো ছাত্র মানে ছেলে যে সে আসলে যে কোনো ধরনের প্রজেক্টে তো নিজে থেকে স্টার্ট টু এন্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে মোটামুটি পুরো জিনিসটা বার্ডস আই ভিউ থেকে নিয়ে প্রজেক্টটা সম্পর্কে একটা ধারণা পাচ্ছে, এবং সে একটা লেভেল পর্যন্ত সে হয়তো এমভিপিটা বানাতে পারছে, মানে মিনিমাম ভায়াবল যেই সলিউশনটা সেটা সে বানাতে পারে। হয়তো সে এক্সপিরিয়েন্সের অভাবে সে হয়তো ডিফারেন্ট ফিউচার ইউজ কেসেস সে হয়তো প্রেডিক্ট করতে পারবে না, যে হয়তো এটা 1000 ইউজারের জন্য কি হবে, 10,000 ইউজারের জন্য কি হবে, এই জিনিসগুলো হয়তো তার মাথায় আসবে না। কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম ভায়াবল যে প্রোডাক্টটা, যে স্কেলিটনটা, সেটা যদি সে স্টার্ট টু এন্ড নিজে থেকে বানাতে পারে, তাহলে মোটামুটি আমি বলতে পারি এজ এ ফ্রেশার হি ইজ রেডি, হি অর শি ইজ রেডি। আর আরেকটা ব্যাপার হচ্ছে অন্যের কোডে কাজ করতে পারা। এটা হচ্ছে আমার দিক থেকে একটা পয়েন্ট, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে অন্যের কোডে কাজ যারা করতে পারে তারা আমি বলতে পারি মোটামুটি ধরে নিতে পারে যে দে ক্যান ওয়ার্ক ইন দ্য লোকাল মার্কেট অর গ্লোবাল মার্কেট। হয়তো ডেফিনেটলি পার্থরাজ ভাই বলবে, বাট আমার কাছে লোকাল মার্কেট এটাই মনে হচ্ছে বা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এটাই দেখেছি। ওকে, থ্যাংক ইউ সুমিত ভাই। এবং ভাই আমি পার্থক্য যাওয়ার আগে আমার একটা ছোট কোয়েরি ছিল, সেটা হচ্ছে যেটা ভাই হচ্ছে একটা বলা যেতে পারে ছোটখাটো একটা বেঞ্চমার্কের মতো ভাই হয়তো সেট করতে চাচ্ছেন যে আমি কোনো একটা প্রজেক্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজে নিজে করতে পারি। ভাই এই যে নিজে নিজে করার যে ডেফিনিশনটা, এই জায়গার মধ্যে আমার একটু একটু ছোট কিছু কনফিউশন থেকে যায়। যেমন লার্নাররা চায় হচ্ছে কোড মুখস্থ রাখতে, যে হচ্ছে আমি আসবে প্রজেক্ট আসবে সাথে হচ্ছে কোড আমি একদম ধরে মুখস্থ করে ফেলবো। আর এই জায়গাতে আমি যদি কোনো প্রবলেম ফেস করি, মানে কতটুকু পর্যন্ত আসলে নিজে নিজে, মানে এটাও আসলে যদি একটু আমাদেরকে যদি গাইড করতেন একটু বুঝতে। আচ্ছা, ওই যে আমি বললাম সবকিছুর রুটে যেয়ে পড়বে, প্রোগ্রামিং মুখস্থ করার জিনিস না, এটা তাকে হয়তো ফাউন্ডেশনে তাকে বলা হয়নি বা সে হয়তো সেটা ডিসকভার করেনি। প্রোগ্রামিং কোনোভাবেই আসলে মুখস্থ করার জিনিস না। এইটা যেদিনকে একজন প্রোগ্রামার ডিসকভার করবে যে আসলে সিনট্যাক্স বা যেগুলো আমি লিখছি এগুলো আসলে সেকেন্ডারি থিং, যখনই তার কাছে মনে হবে আরে ধুর এত কিছু যে করলাম, আসল কাহিনী তো হচ্ছে আসলে কাগজে কলমে, যখন সে এটা বুঝতে শিখবে তখন সে আসলে এই মুখস্থ করার কথা চিন্তাও করবে না। যেমন সোজা কথা, আমরা অঙ্ক মুখস্থ করে কি আমি হয়তো স্কুলের পরীক্ষায় পাশ করতে পারবো বা আমি হয়তো কলেজেও পাশ মানে উতরে যেতে পারি, কিন্তু আমি হয়তো বুয়েট বা এই ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আমি উতরাতে পারবো না, রাইট? সো রিয়েল লাইফের প্রজেক্টগুলো আসলে এরকম, যে আমি মুখস্থ করে আসলে আমাকে চেঞ্জ করে দিলে বা আমাকে নতুন করে কোনো কিছু চেঞ্জ মানে করতে দিলে, এবং প্রোগ্রামিং তো আমি সবসময় বলে এসেছি এটা একটা ক্রিয়েটিভ প্রফেশন। ক্রিয়েটিভ এজন্যই আমি বলি কারণ আমি যা শিখে এসেছি তার থেকে ডিফারেন্ট জিনিস যেটা আমি কখনো শুনিনি, এরকম জিনিস আমার রিয়েল লাইফে সামনে আসতে পারে, এবং এমন অনেক সিচুয়েশন আসতে পারে যেটা এর আগে কখনো হয়নি। সো তখন কি হবে, তখন তো ক্রিয়েটিভলি থিঙ্ক করতে হবে। কি মানে ক্রিয়েটিভ থিঙ্কিংটা কিভাবে আসবে, আমার যে ফাউন্ডেশনটা আছে আমি মানে হয়তো
50-60টা প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্টে আমি কাজ করেছি। এবং আমি যদি ডট কানেক্ট করে প্রজেক্টগুলো করে থাকি, আমি যদি প্রপারলি বুঝে থাকি, তাহলে ডেফিনিটলি আমার ওই রিয়েল লাইফের যে প্রবলেমটা আছে সেটাকে আমি হয়তো 1000 ভাগে ভাগ করব, এবং করে তার মধ্যে আমি দেখব যে মিনিমাম 30% ভাগ আমার আসলে ওই ছোট ছোট শেখা প্রজেক্টের সাথে মিলে যাবে। তাতে আমার কি হবে, আমার 70% বাকি থাকলো। 70% এর মধ্যে আরেকটু এফোর্ট দিলে আমি হয়তো এটাকে 50-60% পর্যন্ত নিয়ে যেতে পারবো। ঠিক আছে? এরপরে আমার যে বাকি 40% বাকি থাকবে, সেটার আমি সলভ করব উইথ দ্য হেল্প অফ মাই সিনিয়র্স, যারা আমি যে কোম্পানিতে আমি ফ্রেশার হিসেবে জয়েন করছি। সো যে কোম্পানিতে আমি জয়েন করছি, সেখানে যারা সিনিয়ররা আছেন তাদের সাথে ডিসকাস করব। সেই ডিসকাস করে প্রবলেমটা যখন আমরা, এমন না যে একটা প্রবলেম সবসময় প্রোগ্রামারকে নিজেই সলভ করতে হবে। কিন্তু আমার যদি বেসিক না থাকে, তাহলে যিনি সিনিয়র তিনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন না। এখন তিনি যদি প্রোগ্রামিং এর একটা বেসিক কনসেপ্ট বোঝানোর সময় বলে দেয়, তখন যদি তার মনে হয় হ্যাঁ এটা কি বললো, বা অ্যাটলিস্ট সেটাকে কনজিউম করা, ওই জিনিসটা তো লাগবে অ্যাটলিস্ট, কারণ আমরা তো তখন টেকনিক্যাল ভাষায় কথা বলবো। এবং এখন রিয়েল লাইফের বাস্তবতা হচ্ছে, কোনো কোম্পানির আসলে, যেই কোম্পানি বলুক যে আমাদের কোম্পানিতে অনেক লার্নিং অপরচুনিটি আছে বা এনিথিং আছে, বাট রিয়েল ফার্স্ট ওয়ার্ল্ডে আসলে লার্নিং খুব একটা কোম্পানিগুলা কখনোই, আসলে বড় কোম্পানিও আসলে ওইভাবে বিয়ার করে না। এটা আসলে একজন ছেলেকে নিজেকেই আসলে এটার দায়ভারটা নিতে হয়। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে ওই ফাউন্ডেশনটা খুব স্ট্রং হওয়া দরকার আর কি। তাহলে হয় কি, আমি নিজের সাথে আমি হাসেল করে করে আমি শিখবো, আবার আমি খুঁজে পেলাম না, আমি আবার শিখতে বসলাম। হ্যাঁ, এই কোর্স ডিপেন্ডেন্সিটা অ্যাটলিস্ট রিয়েল লাইফে যে কমিয়ে ফেলতে হবে আর কি। যে সবসময় কেউ আমাকে কিছু একটা বলে দিবে, তারপরে আমি সেটা শিখবো, সেটা আমাকে কিছু প্রজেক্ট করিয়ে দিবে, আমি সেই প্রজেক্টগুলোকে আমার ভল্টে রেখে দিব, তারপরে টেমপ্লেট খাপে খাপে ফেলবো, না মিললেই আমি বলবো যে অনেক এটা আমি পারি না, এটা করা যাবে না আর কি। আর ওই সবসময় একটা কথা আমি বলি যে কোনো একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক বা কোনো একটা স্পেসিফিক লাইব্রেরি, এইটাকে বিয়ে করে ফেলা যাবে না, এটাকে গার্লফ্রেন্ড হিসেবে ট্রিট করাটাই বেটার হবে। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ সো মাচ সুমিত ভাই। এবার একটু আমি পার্থ ভাইয়ের কাছে আসি। যেহেতু আমরা একদম খুব বিগিনার একটা স্টেজের মধ্যে আছি, তো এটা নিয়ে আগে শুরু করতে চাই। ধরা যাক কোনো একজন লার্নার, ফর এক্সাম্পল আমি একজন নন টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি হচ্ছে কোনো একটা কোর্স করছি, কোর্স করার পরে আমি একটা সার্টিফিকেট পেয়েছি, যে সার্টিফিকেটটা বলছে যে সে একজন কথার কথা মার্ন ডেভেলপার বা হয়তো বা লারাভেল ডেভেলপার। এই জায়গাতে এসেই হচ্ছে লার্নাররা তো আবার হচ্ছে প্রচুর হচ্ছে মোটিভেশন নেওয়ার জন্য তারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। তো সেখানে সে দেখলো যে অমুকে রিমোট জব করে ঘরের মধ্যে বসে সে এই পরিমাণ ইনকাম করে ফেলছে। তো যে কোনো একজন লার্নার, আমি লার্নার না বলতে তাকে একদম ফ্রেশারই বলি, ফ্রেশারদের শুরুতেই রিমোট জবের জন্য যাওয়াটা মানে আপনার কাছে কি বলে মনে হয়, যে কি যাওয়া উচিত নাকি হচ্ছে উচিত না? যদি আপনি আপনার এটা যদি একটু শেয়ার করতেন। এখন যদি যাওয়ার সুযোগ পেয়ে যায় তাহলে সে যেতে পারে, কিন্তু আমি প্রথমে অবশ্যই রিকমেন্ড করব না শুরুতেই তার ক্যারিয়ার শুরু হোক রিমোট জব দিয়ে। কারণ একটা অফিসের এনভায়রনমেন্টে বসে কাজ করতে গেলে অনেক কিছু শেখার সুযোগ থাকে। আমার কো ওয়ার্কারদের সাথে একটা কমিউনিকেশনের ব্যাপার থাকে, যেটা কিনা আমি রিমোটলি শুধুমাত্র স্ল্যাক কমিউনিকেশন বা একটা ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে আমি সেই ধরনের একটা এনভায়রনমেন্ট আমি ফিল পাবো না। তাছাড়া একটা কোম্পানিতে অনেক কিছু শেখার থাকে, যেখানে থাকলে সরাসরি আমি শিখতে পারবো, কিন্তু আমি রিমোটলি ঘরে বসে আমি একটা কম্পিউটারে নিয়ে আমি সেই জিনিসগুলো জানতে পারবো না। আর অন্যদিকে চিন্তা করলে অনেকে হয়তোবা ফ্রিল্যান্সিং এর দিকে যায়, যে আমি একা একা একটা স্কিল ডেভেলপ করলাম, সেটা আমি ফ্রিল্যান্সিং করলাম বাসায় বসে বসে। সেইটা কিন্তু রিমোট জবের এনভায়রনমেন্টের চাইতে অনেক ডিফারেন্ট। ফ্রিল্যান্সিং আপনি ধরেন freelancer.com বা আপওয়ার্কে গিয়ে আপনি একটা কাজ নিলেন, ডেলিভারি করে আপনি আর্ন করে নিলেন। সেটা রিমোট জব কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। মানে রিমোট জব আপনি বাংলাদেশের একটা ইন্টারনাল কোম্পানিতে বসে কাজ করার যে এনভায়রনমেন্ট, সেম ধরনের সবকিছুই আছে রিমোট জবের মধ্যে, শুধুমাত্র আপনি বাসায় বসে করছেন, এইটুকুই ডিফারেন্স। আপনাকে মান্থলি স্যালারি, কাজ কোনো ফিক্সড কোনো কাজ না, আপনাকে যে কোনো সময় নতুন নতুন টাস্ক অ্যাসাইন করছে, আপনি সেটা সলভ করতে হচ্ছে, টিমে কাজ করতে হচ্ছে। সেটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে টিম ওয়াইজ কাজ করা। ঠিক আছে, মানে আমি একা হয়তো একটা কাজের শুরু থেকে শেষ করতে পারি, কিন্তু আমি যখন গ্রুপ ওয়াইজ কাজ করতে বলা হয়, যে একই প্রজেক্টের মধ্যে আমি ব্রাঞ্চ ওয়াইজ আমি একটা ফিচারে কাজ করছি, আমার আরেকজন কোয়ার্কার অন্য ফিচারে কাজ করছে, এই কোলাবোরেশন গুলো কিন্তু শেখার ব্যাপার আছে। তো এই জন্য আমি রেকমেন্ড করি শুরুতে কিছু অনসাইট কোম্পানিতে কাজ করে এক্সপিরিয়েন্স হওয়ার পর পরে হয়তো বা রিমোট জবের দিকে যাওয়াটা খুবই একটা ভালো ডিসিশন হবে। ওকে, তাহলে আমি যদি একটু ইয়েতে আসি, পার্থ ভাইয়ের সাজেশনটা থাকবে হচ্ছে যদি সুযোগ পাওয়া যায় সে যেতেই পারে, বাট যদি কেরিয়ার গ্রোথের কথা চিন্তা করি পার্থ ভাইয়ের দৃষ্টিভঙ্গিতে হয়তোবা একটা অনসাইট জব করে দেন আসলে যাওয়াটা হচ্ছে বেটার, রাইট ভাই? জি। ওকে,
এবার একটু আসি সুমিত ভাইয়ের কাছে, যে ভাই আমরা একটু যেহেতু টপিকের ভেতরে যাচ্ছি, তো আমাদের টপিকে যদি লোকাল জব প্রিপারেশন, তো ধরলাম আমি প্রথম কোশ্চেন থেকে আমরা মোটামুটি এই পাশটুকু আমরা আইডিয়া পেয়ে গেলাম যে ইয়েস, নাও আই এম রেডি ফর এ জব। এরপর ভাই অ্যাসোসিয়েটেড কি কি স্কিলস বলেন বা কি কি চেকলিস্ট থাকে না, যে আমার এইগুলো এগুলো এগুলো আমি রেডি আছি, দেন আমি আসলে হচ্ছে মানে জব মার্কেটে ঢোকার জন্য রেডি। ফর এক্সাম্পল আমি আসলে চাচ্ছি জব করতে, আমি ফেসবুকে ঘোরাঘুরি করতেছি যে আমাকে একটা কাজ দেন, ওইভাবে তো আসলে হচ্ছে জব আসে না। তো সুমিত ভাইয়ের মতে যদি এরকম লোকাল জবের প্রিপারেশনের জন্য কি কি চেকলিস্ট একজন ফ্রেশারের আসলে হচ্ছে মেনটেন করা উচিত আপনার কাছে যেটা মনে হয়? আচ্ছা, প্রথম কথা তো হচ্ছে টেকনিক্যাল পার্ট যেটা। টেকনিক্যাল পার্টে তো তাকে আসলে যেই জায়গাটাতে সে এপ্লাই করবে সেটা টেকনিক্যাল যে তার যে দক্ষতা সেটা তো তাকে অর্জন করতেই হবে। বাট এটা তো আসলে সীমা মানে সবাই জানে যে এটা হচ্ছে আমাকে কোডিং ভালো জানতে হবে, আমাকে প্রবলেম সলভ করতে হবে। দিস আর দ্য থিংস সবাই জানে। বাট যেই জায়গাটায় গিয়ে চ্যালেঞ্জেস হয়, মানে যেহেতু আমরাও রিক্রুট করি, আমরাও রিক্রুটমেন্টের সাথে জড়িত থাকি। তো এই জায়গাটাতে ম্যাসিভ প্রবলেম ফেস করে হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলা ইনফেক্ট, যে আমরা যে ক্যান্ডিডেট গুলো পাই তাদের মধ্যে অনেকে থাকে প্রোগ্রামিং হয়তো ভালো জানে বা ইয়ে থাকে। বাট কিছু কমন প্রবলেম থাকে। যেমন অ্যাডাপ্টিবিলিটি ইস্যু থাকে। হ্যাঁ? অ্যাডাপ্টিবিলিটি খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। মানে যেটাকে আমরা বাংলায় ছোটবেলায় পড়তাম না? ওই যে বইয়ে ছিল অভিযোজন ক্ষমতা আরকি। তো অভিযোজন ক্ষমতাটা দরকার আরকি। হ্যাঁ? তো এইটা একটা ম্যাসিভ প্রবলেম এখনকার দিনে, মানে যারা ইয়াং জেনারেশন আছে তারা খুবই দ্রুত তারা হচ্ছে ধৈর্য হারায়। মানে পেশেন্স এর মারাত্মক অভাব। তো এই জায়গাটাতে আসলে প্রোগ্রামারকে আসলে অধৈর্য হলে কোনোভাবেই সম্ভব না। মানে আজ পর্যন্ত কোনো প্রোগ্রামার অধৈর্য হয়ে বড় প্রোগ্রামার হইছে এটা কেউ বলতে পারবে না। প্রোগ্রামিং এটা ফ্রাস্ট্রেটিং একটা থিং হতে পারে বিকজ আমরা প্রচুর মানে পেশেন্স প্রয়োজন হয় এখানে। প্রচুর ফেইলিউর আসবে। তার মধ্যে একটা সাকসেস আসবে যে সাকসেসটা worthwhile হবে আরকি। তো সেইজন্য এই লেগে থাকাটা এবং এই জিনিস এই ধরনের হাসলার হইতে হবে আরকি। এইটা হচ্ছে সবার আগে মানে জরুরি। সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যখন একটা প্রোগ্রামার ধরো জয়েনও করে ফেললো, ইন্টারভিউ ক্র্যাক করলো, করে জয়েন করে ফেললো। জয়েন করে ফেলার পরে সে হয়তো কোনো একটা কারণে ওই ইন্টারভিউ বোর্ডে তাকে ওই স্পেসিফিক টপিকে কিছু প্রশ্ন করা হয়েছিল, কমন পড়েছে অথবা ওই টপিকটা সে পেরে গেছে, সে ঢুকে পড়েছে। ইন্টারভিউয়ার কিন্তু সবসময় ইন্টারভিউ তো গড না। হ্যাঁ? তারা হয়তো কোনো চেকলিস্ট আছে তাদের, তারাও হয়তো ওই চেকলিস্টে মিলে গেছে, নিয়ে নিয়েছে। এরপরে কিন্তু ম্যাসিভ প্রবলেম শুরু হয়। প্রবলেম ১ম যেটা শুরু হয় সেটা হচ্ছে টিম ওয়ার্ক করতে পারে না। যেটা একটু আগেই হচ্ছে ভাইয়া বলল যে টিম ওয়ার্ক ইস আ মোস্ট ইম্পোর্টেন্ট থিং। কারণ আমি যখন একা কোড করছি, আমি যখন শিখছি, তখন কিন্তু আমি একজনই। আমার কাছে একটা প্রজেক্টই আমার প্রজেক্ট। ঠিক আছে? এবং আমরা এইভাবেই চিন্তা করি যে ওই অঙ্কটা পুরাটা আমিই করব। কিন্তু যখন আমি কোম্পানিতে যাব তখন আসলে একটা বিশাল প্রজেক্টের ছোট্ট একটা পার্ট আমাকে ধরায় দেওয়া হবে। হয়তো আমার আদার কনটেক্সট আমার কাছে নাই। তখন এবং সেই ক্ষেত্রে আমার এক্সিস্টিং কোড বেস ও বুঝতে হয়। মানে অনেক ক্ষেত্রেই। কয়জন আসলে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পায়? মেক্সিমাম যদি প্রোডাক্ট বেসড কোম্পানি হয়, তাহলে প্রোডাক্ট দেখা যাচ্ছে একটা ওল্ড প্রোডাক্ট সেখানে কাজ করতে হচ্ছে। সো ওইখানে যেয়ে আসলে স্টুডেন্টরা চিন্তা করে যে, "হায়, হায়! আমি এখন এই কোড তো কিছু মানে বুঝতে পারতেছি না। আমি তো অন্যের কোড এখন তাই আমি কিভাবে আসলে ডট গুলো কানেক্ট করে আগাবো?" হ্যাঁ? সো যার কারণে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম এটারই জায়গা থেকে যে সবসময় অন্যের কোড দেখা অভ্যাস করতে হবে। লার্নিং ফেজ এ। যখন আমি সিনট্যাকটিক্যাল আমার মানে দক্ষতাটা চলে আসবে, যখন আমি যেই ল্যাঙ্গুয়েজটাই আমি শিখছি সেটার যে সিনট্যাক্স গুলো, সেই সিনট্যাক্স গুলো দেখলেই আমি বুঝি যে এটা কি। এই অবস্থায় যাওয়ার পরে আমাকে নিজের কোড করার পাশাপাশি আমাকে অন্য কোড বেস দেখতে হবে। প্রচুর ওপেন সোর্স কোড বেসেস আছে। বিউটিফুল আ আ মানে আর্কিটেকচার মেইনটেইন করে প্লাস ডিজাইন প্যাটার্ন, এটা ইস আ মোস্ট ইম্পোর্টেন্ট থিং। ডিজাইন প্যাটার্ন কোডিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফ্রেশারের জন্য। সে যেন এট লিস্ট ডিফারেন্ট ডিজাইন প্যাটার্ন গুলো জানে। থিওরিটিক্যাল না জানুক। আমি এরকম অনেকে দেখেছি যারা থিওরিটিক্যালি ডিজাইন প্যাটার্ন জানে। যে ডিজাইন প্যাটার্ন কি বলে, কয় ধরনের ডিজাইন প্যাটার্ন হয়। বাট যখন সে কোড করছে, তখন আমি এই জায়গাটায় কোন প্যাটার্ন ইউস করছি। অনেক সময় আমরা ইমপ্লিসিটলিও কিন্তু আমরা আসলে অনেক সময় ডিজাইন প্যাটার্ন ইউস করি। হ্যাঁ? সো আমি বলছি যেভাবেই তুমি করো না কেন, তুমি হয়তো প্যাটার্নটার নামও জানো না। বাট এট লিস্ট তোমার কোড করতে গেলে অটোমেটিক চলে আসে যে এই প্যাটার্ন তুমি ইউস করছো। সো এইরকম একটা জায়গায় আসলে নিজেকে যেতে হবে। এইটা মানে এই জিনিসগুলো কিন্তু মিসিং থাকে। আমরা প্রচুর অ্যা ছা ছি মানে ছাত্রদেরকে পাই যারা আসলে ওই যে কোর্স বেসড হওয়ার কারণে এবং লার্নিং গুলো সবসময়ই কোনো একটা একটা সিলেবাস বেসড হওয়ার কারণে। প্রোগ্রামিং এর ১ম কথাই হচ্ছে এটা সিলেবাস নাই এটার কোনো। হ্যাঁ, এটা বিসিএস পরীক্ষা নয় বা এটা বিসিএস পরীক্ষারও ইনফেক্ট সিলেবাস নাই। তো সিলেবাস বেসড আসলে লার্নিং মানে করা যাবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রোগ্রামিং এর সিনট্যাক্স গুলো জানি খুব ভালো করে। আমার এট লিস্ট বেসিক সিনট্যাক্স এ কোনো প্রবলেম নাই। আমার সিনট্যাক্স ভুল হয়ে যেতে পারে।
কিন্তু আমি যেন অ্যাটলিস্ট গুগল করে তাড়াতাড়ি করে আমি স্ট্যাক ওভারফ্লো থেকে খুঁজে বের করে আনতে পারি। এখন চ্যাট জিপিটি দিয়ে অনেকে লার্নিং করছে। চ্যাট জিপিটি দিয়ে লার্নিং করার এই কারণে আমি এই জায়গাটা একটু শুরুতে সবসময় এটা বলি যে এটা ঠিক হবে না এই সময়টায়। কারণ হচ্ছে আমি যখন এই চ্যাট জিপিটি দিয়ে লার্নিং করি ও আমাকে স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দেয়। কিন্তু যখন আমরা যখন শিখেছি হয়তো দাদাও এটাতে এগ্রি করবে যে যখন আমরা শিখতাম তখন আমরা কিন্তু একটা কিছু দিয়ে সার্চ করলে আমরা অনেকগুলো গুগল রেজাল্ট পেতাম। মেক্সিমাম স্ট্যাক ওভারফ্লো এবং সেখানে যেয়ে আমরা ল্যান্ড করতাম করে আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হতো কোনটা রাইট অ্যান্সার। যদিও স্ট্যাক ওভারফ্লো গ্রিন মার্ক দেয় বাট স্টিল আমরা কিন্তু অনেক সময় গ্রিন মার্কের বাইরের মানে সলিউশন নিয়ে নিতাম। তো এই যে করাটা যে নিজেকে পুশ করা যে সলিউশনটা কি, তো এটা হলে কি হচ্ছে আমি অন্যের কোডও দেখছি, প্লাস আমি যদি ওপেন সোর্সের মধ্যে একটু ঘাটাঘাটি করি সেখানেও আমি অন্য কোড বেজে কাজ করার অভ্যাস হয়ে যাবে, প্লাস ওপেন সোর্সে কন্ট্রিবিউটও যদি কেউ করা শুরু করে তাহলেও সে জানবে যে আসলে কিভাবে অন্য কোড বেজে কাজ করা যায়, ফিচার ইমপ্লিমেন্ট করতে হয়, কারণ মোস্টলি শুরুতে তাকে হয়তো ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই জিনিসগুলো মানে বুঝতেই পারছো যে এই জিনিসটা নট রিলেটেড টু অ্যাকচুয়ালি সিলেবাস। হ্যাঁ, সো এইগুলোর অভ্যাস তৈরি করে ফেলতে হবে এবং সবসময় অ্যাডাপটিভ হইতে হবে। এটা আমি আসলে সবাইকে রেকমেন্ড করব। আরেকটা জায়গায় বাংলাদেশ স্পেসিফিক লোকাল মার্কেটে আমি অ্যাড করব, সেটা হচ্ছে শ্রদ্ধার অভাব আর কি। হ্যাঁ, এইটা একটা ম্যাসিভ সমস্যা যে ইন্টারভিউয়ারকে যেভাবে আসলে অ্যাটাক করা হচ্ছে ইদানিং কালে, বা একটা জব সার্কুলার দিলে একটা কোম্পানির রাইট আছে, হ্যাঁ সে রিক্রুট করবে, তো সেই কোম্পানির রাইট আছে সে যে কোনো স্যালারি মেনশন করতে পারে, হ্যাঁ সে সেটাকে নেগোসিয়েবলও দিতে পারে, এটা আমি বিলিভ করি আর কি। এখন অনেকে বলতে পারে আমি একজন হয়তো ব্যবসায়ী বা আমার কোম্পানি আছে তাই আমি এভাবে বলছি, বাট এটা হয়তো দাদা হয়তো বাইরের কনটেক্সটটা বলতে পারবে, বাট সব জায়গাতে কিন্তু আপনাকে রেসপেক্টফুল থাকতে হবে আর কি। আমি যদি একটা স্যালারির কম দেখে আমি যদি ওটাকে খুব খারাপভাবে অ্যাটাক করি, তো বর্তমান সময় যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু লোকাল মার্কেটে স্পেসিফিক্যালি একটা ছেলেকে রিক্রুট করার সময় তার ফেসবুক প্রোফাইলও দেখছে আসলে এখনকার কোম্পানিগুলো, আমরাই দেখি ফেসবুক বা লিঙ্কডিন এগুলোতে দেখার চেষ্টা করি এবং অ্যাক্টিভিটিস গুলো খেয়াল করার চেষ্টা করি যে সে কি রেসপেক্টফুল, হ্যাঁ সে কি আমার টিমে এসে আসলে পরিবেশ নষ্ট করবে কিনা। এই ব্যাপারগুলো এখন করতে হচ্ছে বিকজ যত সময় যাচ্ছে মানুষের প্রতি মানুষের রেসপেক্টফুল আচরণ কমে যাচ্ছে, হ্যাঁ এইসব কারণে, এবং এগুলো কিন্তু টিম নষ্ট করে ফেলে। সো এই কারণেই জায়গাটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। সো এই ব্যাপারগুলো, এই বেসিক গুলো, এবং এগুলো কিন্তু প্রোগ্রামারের বেসিক না, এগুলো মানুষের বেসিক। তো এই বেসিক মানুষটা থাকতে হবে আগে, দেন আই থিংক কোনো অসুবিধা হবে না। শ্রদ্ধাশীল থাকলে না অনেক বেনিফিট পাওয়া যায়। শ্রদ্ধাশীল থাকলে টিমেও যেটা হয় সিনিয়ররা অনেক হেল্প করে, হ্যাঁ এবং নিজের গ্রোথটা খুব ভালো হয় বিকজ শুরুর দিকে সিনিয়রদের হেল্প লাগবেই, টিমমেটদের হেল্প লাগবে। সো এই জায়গাগুলোকে আমি খুব বেশি ফোকাস করতে বলবো সবাইকে যে আপনি একজন প্রোগ্রামার, এটা আসলে অন্য কোনো মানে প্রফেশন না, চাষবাস বা ট্রান্সপোর্টের ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, এটা ওই ধরনের কাজ না। এখানে নরমালি খুবই ভদ্র মানুষজন থাকে। সো ইউ হ্যাভ টু বি ভেরি রেসপেক্টফুল। এটাই আমার বলার থাকবে। ওকে, থ্যাংক ইউ সুমিত ভাই এত সুন্দর করে এই বিষয়টা আমাদের সাথে হচ্ছে ক্লিয়ার করার জন্য। নেক্সট একটা কোশ্চেন আমি আসলে একটু পার্থ ভাইকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে অনেস্টলি হচ্ছে আমি ওস্তাদে আসার আগে যে লোকাল জব এন্ড রিমোট জব, দুইটা জব যে হচ্ছে আলাদা দুইটা জব, কেন জানি আমাদের মধ্যে একটা কাজ করে যে লোকাল জবের প্রিপারেশন হবে মনে হয় একরকম, রিমোট জবের প্রিপারেশন হবে একরকম। এখানে কি ভাই আসলেই আলাদা কিছু ঘটনা ঘটে কিনা? আই থিঙ্ক এই মানে এই মিথস বলেন বা যেটাই বলেন, কুসংস্কার বলেন বা ভ্রান্ত ধারণা বলেন, এই বিষয়গুলো নিয়ে আসলে একটু মানে কথাবার্তা বলা উচিত আর কি। যে ভাই আমি রিমোট জবের জন্য যে আমি রিমোট জবের জন্য প্রিপারেশন নিতে চাই, আমার আসলে হচ্ছে কি করা উচিত। তো যে টপিক গুলো বা যে পয়েন্ট গুলো হয়তো সুমিত ভাই করে আসে, তো লোক মানে রিমোট জবের জন্য গেলে কি সেটা কি আবার আলাদা হয়ে যায় কিনা, যদি একটু আমাদেরকে পার্থ ভাই যদি একটু গাইড করতেন। এরপর আমি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করব, সম্ভবত লোকাল জব আর রিমোট জবের মেইন যে দুটো মানে পার্থক্য যদি আমি আসলে দেখি, কাজ তোমার আসলে কাজই, যে কোনো কাজে আসলে কাজ, তো দুটো জিনিস সম্ভবত হচ্ছে স্যালারি নিয়ে মনে হয় একটা হয় যে রিমোট জবে গেলে মনে হয় মানে কোটিতে স্যালারি হয় এক, আর দুই বা ডলারের স্যালারি হয়। আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে সম্ভবত অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে রিমোট জবের মানে ইন্টারভিউ প্রসেসটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, সেটা নিয়ে আমরা একটু পার্থ ভাইয়ের সাথে ডিটেইলসে বলবো। তার আগে যদি একটু ভাই আমাদেরকে এটা যদি ক্লিয়ার করতেন, মানে আমি অন্তত ওস্তাদে জয়েন করার আগ পর্যন্ত ইন্টারনেট মার্কেট, লোকাল মার্কেট এভাবে আসলে বুঝতাম না আর কি। আমি জানতাম যে কাজ তো কাজই, আমার কোম্পানি বাইরের দেশের কোম্পানি কিন্তু আমি কাজ করতেছি বাংলাদেশে, হতেই পারে। একটু যদি আমাদের গাইড করতে হয়। আচ্ছা, এই ধরনের কোন সিচুয়েশন যখন আসে আমি তখন ক্যান্ডিডেটদেরকে বলি যে উল্টা সাইড থেকে একটু জিনিসটাকে দেখার চেষ্টা করি। যেমন ধরেন আমি একটা সিভি ড্রপ করলাম, তো আমি সিভি ড্রপ করছি মানে আমি একজন ক্যান্ডিডেট না হয়ে আপনি চিন্তা করেন আপনি একজন সিভি রিভিউয়ার, আপনার কাছে অনেকগুলো সিভি এসছে, আপনি যখন সিভি গুলোকে রিভিউ করতে যাচ্ছেন
তখন আপনি কি কি জিনিস ভাববেন বা আপনার কাছে কি ধরনের জিনিসগুলো পেলে সিভিতে পেলে আপনি খুশি হবেন। তো এইভাবে যদি চিন্তা করেন, ধরেন বাংলাদেশে অনেক ডেভেলপার আছে, আমার একজন মানস্ট্যাক ডেভেলপার, পিএইচপি ডেভেলপার বা জাভা ডেভেলপার দরকার, বাংলাদেশে তো অনেক ডেভেলপার আছে। আমি যদি এখন বাইরে থেকে হায়ার করার প্ল্যান করি যে আমি একজন অস্ট্রেলিয়ান ডেভেলপার নিব, আমি একজন ইউএস ডেভেলপার নিব, কেন নিব? আপনি ওই পাশ থেকে যদি ভাবেন, আমার মনে হয় উত্তরটা আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। আমার নিশ্চয়ই কোন এক কারণে অনেক বেশি স্কিলড একজন ডেভেলপার দরকার, যেটা আমি বাংলাদেশে আমার পরিচিত মহলে বা আমি একটা পোস্ট করেও পাচ্ছি না। তখন হয়তোবা আমি বাইরে যাচ্ছি, যে প্রয়োজনে একটু বাড়তি খরচ করব, কিন্তু আমি একজন খুব ভালো একজন ডেভেলপার চাই যে আমার কাজটা খুব ভালোভাবে করে দেবে। তো সেম কথাটা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ওরাও কিন্তু ওদের দেশে প্রচুর ডেভেলপার পাচ্ছে, তাহলে কেন গ্লোবালি অন্য দেশ থেকেও হায়ার করতে তারা ইন্টারেস্টেড? কারণ ওরা চাচ্ছে যে খুব ভালো একজন ডেভেলপার যেন আসে। তো এখানে আমি একটু ডিফারেন্স হয়তোবা দেখতে পাচ্ছি, যে লোকাল জবে আমি যদি অ্যাপ্লাই করতে যাই, হয়তোবা ফ্রেশারদের জন্য অপরচুনিটি আছে বা মোটামুটি স্কিলের লোকজনদের জন্য অপরচুনিটি আছে। কিন্তু গ্লোবাল গুলাতে আমি যতটুকু দেখেছি, সেখানে ফ্রেশারদের বা একেবারে মোটামুটি স্কিলের লোকজনদের জন্য অপরচুনিটি খুব কম। ঠিক আছে, সেখানে হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড বা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের ব্যক্তিরাই শুধুমাত্র রিমোট জবের জন্য আমি মনে করি এলিজিবল। ঠিক আছে, তারপরেও কিছু এক্সেপশন থাকতে পারে, অনেকের অনেক দ্বিমত থাকতে পারে। তো এটা হচ্ছে প্রথম কথা। তো আমি যদি বাইরের কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাই, সুমিত ভাইয়া যে জিনিসগুলো মেনশন করলো, এই সব কয়টা গুণাবলী তো অবশ্যই থাকা লাগবে। পাশাপাশি আমার স্কিল লেভেলটা যথেষ্ট স্ট্রং হওয়া লাগবে। যে ব্যাপারগুলো ভাইয়া মেনশন করলেন, এগুলোর মধ্যে আমিও আরেকটু অ্যাড করি, যেমন আমার টিমে কাজ করার এক্সপিরিয়েন্স দরকার, আমার রেসপেক্টফুল হওয়া তো অবশ্যই দরকার। পাশাপাশি অন্য যেই জিনিসগুলো আছে সবগুলো তো আছে, পাশাপাশি হয়তো বা একটা কমিউনিকেশনের যে স্কিল, যে ইংলিশে কমিউনিকেট করতে হবে, যেহেতু আমি একটা ভিনদেশী লোকের সাথে কাজ করব, ইংলিশ কমিউনিকেশনটা একটু বেটার লাগবে, যেটা কেন হয়তো বা বাংলাদেশের জবের ক্ষেত্রে না থাকলেও হচ্ছে। তো এটুকু হচ্ছে বেসিক ডিফারেন্স। আর হ্যাঁ, স্যালারির পার্ট থেকে যদি বলি, যেটা হয়তো তুমি নেক্সট প্রশ্ন করতে যাচ্ছিলে, স্যালারির দিক থেকে হ্যাঁ কিছু তো ডিফারেন্স অবশ্যই আছে, না হলে আমরা লোকাল জব ছেড়ে সবাই রিমোট জবের দিকে ছুটছে কেন বা ছুটতে চায় কেন? দেখা গেল একটা নতুন একটা স্কিল মাত্র শিখলো, সে রিমোট জব করছে। ঠিক আছে, কারণ হচ্ছে সে জেনে গেছে যে রিমোটে অনেক ভালো স্যালারি দেয়। হ্যাঁ দেয়, কিন্তু ওইটুকু তাকে আমার ডেলিভারি দেওয়া লাগবে, কারণ সে কিন্তু আমার মেধাটা কিনে নিতে এসছে আমার দেশে। তো যেন ও মানে সন্তুষ্ট হয় আমার কাজে, সেটাও আমার ফুলফিল করার চেষ্টা থাকতে হবে। থ্যাংক ইউ পার্থ ভাই। এবার হচ্ছে আমি একটু সুমিত ভাইয়ের কাছে আসি। সেটা হচ্ছে ভাই, হায়ারিং ম্যানেজার বা রিক্রুটাররা অফকোর্স হচ্ছে টেকনিক্যাল নলেজ দেখে, বাট আই থিঙ্ক দুইটা স্কিল নিয়ে আমাদের মনে হয় একটু কম কথাবার্তা হয়। তার মধ্যে প্রথম একটা স্কিল যেটাকে আমরা আসলে বিভিন্নভাবে ইয়ে করতে, সেটা সম্ভবত হচ্ছে সফট স্কিল। এই যে আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, একটা টিমে বসে কাজ করতে পারা, শুধু কাজ করলেও হবে না, আমার কাজ যাতে হচ্ছে আরেকজনে বোঝে, সেটাও খুবই ইম্পর্টেন্ট। সিনিয়রের কাছ থেকে শেখা, জুনিয়রকে শেখানো, দিজ আর দ্য সফট স্কিলস। থাকে না যে মানে আমরা যখন স্বাভাবিকভাবে যখন ধরেন ওস্তাদ টিম থেকে কোনো একজন টেক টিম মেম্বার যখন চলে যায়, আমি নিশ্চয়ই বলবো না যে আরে এই লোকটা কি ভালো মান পারতো, আহা, এটা কিন্তু বলি না। আমরা বলি হচ্ছে আরে মানে কত ভালো একটা লোক হচ্ছে চলে গেল, আমি ওই দিন হচ্ছে ব্যথা পেয়েছিলাম, সে আমাকে এসে ইয়ে করে দিছে। মানে আই থিঙ্ক মানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, যে হচ্ছে আমার সফট স্কিলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড একটা পার্ট হচ্ছে চলে আসে, যেটা হচ্ছে প্রবলেম সলভিং। এখানে আবার অনেক নানা গুণী নানা মতামত, এবং স্টুডেন্টদের মধ্যে কেন যেন একটা ইয়ে হয়ে গেছে, প্রবলেম সলভিং মানে ডিএসএ, আবার ডিএসএ এর ফুল ফর্ম সে আবার ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম সে মানতে রাজি না। মানে এক একটা আবার একটা জগের কিছু এই জিনিসটা যদি ভাই একটু আমরা একটু যদি আমাদের কোডের ভাষা মনে এটাকে ডিবাগ করা মনে হয় বলা হয়, তো আমরা যদি একটু ডিবাগ করতে পারি। সফট স্কিল আমরা অনেক কথা বলছি, বাট আই থিঙ্ক এর চেয়ে বেশি বললে আমরা হয়তো বা একটু মেইন টপিক থেকে হয়তো একটু করবো। আমরা যদি একটু প্রবলেম সলভিং বা লোকাল জবের জন্য আসলে প্রবলেম সলভিং বলেন বা ডিএসএ বলেন বা আরো আরো কি কি জানি শব্দ আছে, তো হচ্ছে মানে এগুলো আসলে হচ্ছে কতটা ইম্পর্টেন্ট। ভাই যেহেতু হচ্ছে মনে হয় সম্ভবত বলবো না ভাই, যেহেতু ফ্রেশার এন্ড হচ্ছে মিড লেভেল পর্যন্ত ভাই যেহেতু টিচিং এক্সপিরিয়েন্সটা আছে, এই জায়গা থেকে হচ্ছে এই করবো। কারণ আই ডু বিলিভ যে সিনিয়র লেভেলে গেলে আসলে হচ্ছে ডিএসএ বা প্রবলেম সলভিং এগুলো আসলে হচ্ছে লাগে আর কি। তো আপনি যদি ভাই একটু আমাদেরকে গাইড করতেন যে আসলে দরকার কিনা, যদি দরকার না থাকে তো দরকারই নেই, আর দরকার থাকলে সে আসলে কতটুকু দরকার। আবার এইটার জন্য জীবন আর যৌবন যদি এক করে যদি হতেছে সারাদিন খালি হচ্ছে প্রবলেমই সলভ করি, মানে কোথায় মান আর কোথায় লাড়াবেন আর কোথায়
পাইথন জ্যাঙ্গো হোয়াটএভার, ঠিক আছে? এটা যদি একটু আমাদের গাইড করতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রবলেম সলভিং, আসলে প্রোগ্রামিং জিনিসটাই আসলে প্রবলেম সলভিং। এখানে প্রবলেম সলভিং এর যখন একজন ফ্রেশার, একদম বিগিনারও যখন একদম স্টার্ট, প্রথম যেমন আমার জীবনের যদি এক্সাম্পল দেই, আমার প্রথম ভাল লাগলো কখন, আমার সবাই বলে যে ওই যে ছিল না যে একজন বিজ্ঞানী ছিল যে হঠাৎ করে বাথটাবে গোসল করতেছিল, তারপরে হচ্ছে কি একটা মাথায় আসলো, ইউরেকা বলে দৌড় দিল। কিভাবে দৌড় দিল সেটা আর বললাম না। তো এখন আমার হয়েছিল কি, ওরকম ইউরেকা আসছিল যখন আমি প্রথমবার সেদিন বুঝলাম যে আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে বা আমি কিছু করতে পারবো। সেটা হচ্ছে যখন মাইস্কুয়েল ডেটাবেস থেকে আমি ডেটা প্রথমবার নিয়ে আমার কোনো একটা সাইটে ডিসপ্লেতে দেখাতে পারছি, এবং ওই ডাটাটা ইনসার্ট করে নিছি আগে, এরপরে এডিট টেডিট এগুলো যখন আমি ক্রাডটা পুরো কমপ্লিট করতে পারছি এবং ডেটাবেসে যে যাচ্ছে কোথায় যাচ্ছে এই জিনিসটা যখন বুঝতে পারছি, তখন আমি ভাবছি যে নাও আই থিঙ্ক আমি পারবো। হ্যাঁ? তো এই যে একটা ফিলিং আসে না? তো এই জিনিসটা আসলে হইছে কি, মানে ওইটাও কিন্তু একটা প্রবলেম সলভিং। আমি যে কাজটা করলাম এটাও একটা প্রবলেম সলভিং। তার মানে রাইট ফ্রম ডে 1 আই এম সলভিং এ মানে সলভিং প্রবলেমস। এখন হ্যাঁ, সময়ের সাথে, সাথে আমার প্রবলেম গুলো কমপ্লেক্স হতে থাকবে। হ্যাঁ? এবং এই যে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এর কথা বললাম, যেমন ডেটা স্ট্রাকচার। আমাদের বর্তমান সময়ে একটা সময় ছিল এই কনফিউশনটা কখনোই আসতো না। একজন সিএস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের আসলে ওইভাবে আসে না। কারণ হচ্ছে সে ডেটা স্ট্রাকচারের সাথে একদম রাইট ফ্রম ডে 1 পরিচিত হয়। বিকজ সে ডেটা টাইপ নিয়ে কাজ করে। সে সরাসরি মেমোরি নিয়ে কাজ করছে। সো তখন সে জানে অ্যাকচুয়ালি তার আসলে ওয়ে নাই। সে মানে প্রসেসেই সে আসলে ওইভাবে যাচ্ছে। বা যখন একজন নন সিএসসি বা অন্য মানে জায়গা থেকে মানুষ আসছে, তখন তার শুরুটা হয় হয়তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। হ্যাঁ? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক কিছু অ্যাবস্ট্রাকশন করে রাখা হচ্ছে। ডেটা টাইপ গুলো নাই। হ্যাঁ? ডায়নামিক টাইপিং থাকছে। সো এই ধরনের জিনিসগুলোর কারণেই যেটা হচ্ছে, ওরা আসলে ডেটা স্ট্রাকচার যে করছে বিহাইন্ড দ্য সিন, এটা তারা আসলে রিয়াল লাইফে বুঝতে পারছে না। বাট অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনে আমরা কিন্তু ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করছি। একটু কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে হয়তো সে জানে যে অমুক ভাই আমাকে অমুক করছে, এইভাবে জিনিসটা শিখিয়ে দিয়েছিল। ও ওই প্যাটার্নটা ওর কয়েকবার করতে, করতে ওর আয়ত্তে চলে এসছে। ও ওইটা কন্টিনিউয়াসলি করছে। কিন্তু ও হয়তো জানে না যে ওইটাও একটা কাইন্ড অফ অ্যালগরিদম। যেটার একটা ভিডিও আমি কিছুদিন আগে YouTube এ দিয়েছিলাম, যে একটা সিম্পল একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি। বানিয়ে দেখাইছি যে এটা আসলে অ্যাকচুয়ালি বাইনারি ট্রি ছিল। বাট তার আগ পর্যন্ত বোঝাই যায় না যে এখানে বাইনারি ট্রি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা হচ্ছে। লুপিংটা যখন করা হচ্ছে ওই স্ট্র্যাটেজিতে করা হয়েছে। সো সো এই জায়গাটায় সবাইকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এটা এমনই একটা জিনিস, এটা আমরা করছি রেগুলার। বাট এটাতে আমাকে সময়ের সাথে, সাথে এক্সপেরিয়েন্স এর সাথে, সাথে আমাকে এগুলো আরো বেশি বুঝতে হবে। আরো বেশি জিনিসটাকে মাস্টারিং করতে হবে। হ্যাঁ? তো মাস্টারিংটা লাগবেই। যেভাবেই হোক লাগবে। সেটা আমি লিড কোড করে করি, সেটা আমি ইনফেক্ট ওপেন সোর্স কন্ট্রিবিউট করে মাল্টিপল প্রজেক্টে কাজ করে অটোমেটিক এক্সপেরিয়েন্স আসতে পারে। হ্যাঁ? এটাকে বলে একটা হচ্ছে আমি ইনস্টিটিউশনাল ওয়েতে করছি। হ্যাঁ, আমি প্রবলেম সলভিং করতে বসলাম, ৩০০ টা প্রবলেম সলভ করলাম। এটা একটা ওয়ে। কারোর ক্ষেত্রে এটা কাজ করে। কারোর ক্ষেত্রে রিয়াল লাইফ প্রজেক্ট করতে গিয়ে কাজ করে। হ্যাঁ? অনেকে পেটের তাগিদেও করে ফেলে। হ্যাঁ? যেমন আমার স্টুডেন্ট লাইফ এর কথা যদি বলি, আমার এগুলো হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ? কিভাবে, যে আমার পেটের তাগিদ ছিল, আমি হচ্ছে হলে থাকতে গিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন এর কাজ করতাম। সো এই অমুক হয়তো স্যারের অ্যাডভাইজার স্যার বলল যে আমার এরকম একটা কোম্পানির কনসালটেন্সি করছি, তুমি আমাকে এই প্রজেক্টে হেল্প করো। ওই প্রজেক্টে হেল্প করতে যেয়ে আমি কত কিছু শিখে ফেলছি। সো এবং উনি আমাকে কিছু হয়তো টাকা দিছে। সো এই যে জিনিসগুলো একেকজনের একেক ভাবে আসে। বাট মনে রাখতে হবে, আমার আল্টিমেট গোল হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। যে এই ইউজ কেস আসলে, এরকম সিনারিও আসলে আমি এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব। এটা কাজে দিবে। এমন অনেক ব্যাপার আসবে যে এই সিনারিওতে আমি এটাও ইউজ করতে পারি, ওটাও ইউজ করতে পারি। ২ টার মধ্যে কোনটা বেটার, সেইটা যে যত ভালো প্রেডিক্ট করতে পারবে, সেই এক্সপার্টিসটা আসবে সময়ের সাথে, সাথে। হয়তো একটু এক্সপেরিয়েন্স প্রয়োজন হবে। কিন্তু আমাকে এট লিস্ট বেসিক অ্যালগরিদম প্রবলেম সলভিং জানতেই হবে আসলে। এটা হচ্ছে মূল কথা। প্রোগ্রামিং এটা ছাড়া চলবে না। থ্যাংক ইউ সুমিত ভাই। এবার হচ্ছে আমরা একটু হচ্ছে উপরের দিকে যাওয়া ট্রাই করি, যখন আমরা হচ্ছে ভালো ভালো বলবো না, মানে জায়ান্ট সাইজের কোম্পানিতে যখন হচ্ছে আসলে আমরা অ্যাপ্লাই করছি। ফর এক্সাম্পল সেটা হতে পারে ফ্যাং কোম্পানি, এখন তো সেটা ফ্যাং ম্যাং হয়ে গেছে, ম্যাং কোম্পানি, বা হচ্ছে মানে ইউনিকর্ন টাইপের স্টাইলিশ কিছু কোম্পানি, মানে যেখানে হয়তো বা কোডিং ইন্টারভিউর যে প্রসেসটাই হয়তো একটু লেংদি করা হয়, 5 ধাপে, 7 ধাপে, 9 ধাপে, 11 ধাপে পর্যন্ত এরকম কোডিং ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয়। এবং ওই জায়গাতে সম্ভবত নয়, মানে ওই জায়গাতে হচ্ছে খুব বেশি রকম হচ্ছে আসলে প্রবলেম সলভিংটাকে আসলে হচ্ছে দেখা হয় আর কি। কারণ ওটা অনেক মানে ওরা আসলে মোটামুটি কোটি টাকার স্যালারি টাইপের আর কি। তো এই জায়গাতে এখন আমি তো বিগিনার, আমি তো স্বপ্ন দেখতে তো দোষ নাই, আমারও তো স্বপ্ন দেখতে ইচ্ছে করে যে হ্যাঁ আমিও যাব এই জায়গাটাতে। তো এখানে যদি পার্থ ভাই একটু যদি আমাদেরকে গাইড করতেন যে
আমার অলরেডি একটা স্ট্যাক আছে, আমি মানে অথবা লারাবেল হোয়াটএভার দ্য স্ট্যাক ইজ, আমি অলরেডি একটা স্ট্যাক নিয়ে আমি কাজ করছি। আবার ওই পাশে ডিএসএ এন্ড প্রবলেম সলভিং বা ডিএসএ বা শুধু প্রবলেম সলভিং ওইটা আবার একটা মানে আলাদা কেমন জানি একটা মানে এটা হয়ে গেছে পেশা, ওইটা হয়ে গেছে নেশা, এরকম একটা অবস্থা আর কি। বা এটা যদি পেশা, ওইটা হয়ে গেছে নেশা। এই দুইটাকে আসলে হচ্ছে আমরা কিভাবে কম্বাইন করতে পারি, আপনার যদি কোনো সাজেশন থাকে এই জায়গাটাতে। কারণ আমি এরকম অনেককেই দেখেছি যে কোনো একটা কোর্স মোটামুটি তারা শেষ করছে, শেষ করার পর সে এখন ভাবছিল যে আচ্ছা আমার তো মনে হয় চাকরি পাওয়ার জন্য আমার হয়তো আবার হচ্ছে ডিএসএ ইয়ে করতে, কারণ আমার স্বপ্ন তো অনেক বড়, বড় স্বপ্নের জন্য হচ্ছে আমাকে ডিএসএ তে হচ্ছে ডিএসএ মানে ডিএসএ এর জন্য মনে হয় নতুন কোন একটা কোর্স মনে হয় হচ্ছে করা লাগতে পারে বা করা লাগবে, বা কোন একটা প্লেলিস্ট মনে হচ্ছে আমাকে শেষ করা লাগবে। সো এই জায়গাতে যদি একটু পার্থ ভাই একটু যদি আমাকে গাইড করতেন। আচ্ছা, আমি সুমিত ভাইয়ের একটা কথা থেকে কোট করে আমি কথাটা আগাই। একটু আগে যেমন বললেন যে আমি প্রবলেম সলভিংটা কিন্তু আমি মানে দুই ভাবেই শিখতে পারি। একটা হচ্ছে অনেক অনেক প্রজেক্টের মধ্যে আমি রিয়েল লাইফে প্রবলেম ফেস করে করে সলভ করতে পারি, আর একটা হতে পারে আমি লিড কোড বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে আমি প্রবলেম সলভ করতে পারি। এখন আমার যদি সুযোগ থাকে যে হ্যাঁ আমি অনেক অনেক প্রজেক্টে অনেক প্রবলেম ফেস করার সুযোগ আছে, তাহলে কিন্তু আমি এভাবে অলরেডি শিখে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমার যদি প্র্যাকটিস করতে হয় যে আমার এত প্রজেক্টে আমার কাজ করার সুযোগই হয়নি এখন পর্যন্ত, আমার যদি প্র্যাকটিস করতে হয় আমি কোথায় করব? ঠিক আছে, আমি আমি যদি সিম্পল একটা ম্যাথের কথা বলি, 2+2 4 হয়, আমাকে ছোটবেলায় যখন 2+2 কত হয় জিজ্ঞেস করে আমার কিন্তু আঙুল গোনা শুরু করে দিতাম, তাই না? তো আমি তো গুনতে 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 যখন অনেকবার গোনা হয়েছে, তখনই তো আমার এই জিনিসগুলো এখন হয়তো আঙুল লাগে না, কর গুনতে হয় না, ক্যালকুলেটরও লাগে না, এমন অনেক অঙ্ক আছে আমরা করে ফেলছি। কিভাবে? কারণ এই প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের এই দক্ষতা একটা সময় চলে এসছে। এই প্রবলেম সলভিংটাও কিন্তু একটা জাস্ট প্র্যাকটিস। এটা যে আপনাকে ওই কিছু কম্পিটিটিভ প্রবলেম গুলো যেভাবে ডেসক্রিপশন দেওয়া থাকবে, ইনপুট স্ট্রাকচার আউটপুট স্ট্রাকচার দেওয়া থাকবে, এইভাবেই সলভ করে আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে তা না, অনেকভাবে করা যেতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি একজন ফ্লাটার ডেভেলপার, আপনি এখন চাচ্ছেন গুগলে জব করবেন, আপনি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে স্টাডি করা শুরু করেছেন, করতেই পারেন। কিন্তু এমন না যে ওইটা করতেই হবে আপনাকে, ঠিক আছে? এটার কোনো বাধ্যবাধকতা নাই। আবার ওখানে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের একদম মাস্টার হওয়া লাগবে, এমনও কোনো ব্যাপার নাই। আপনি যদি প্র্যাকটিস করেন, প্রবলেম সলভিং এর প্র্যাকটিস করতে পারেন, যে কোনো ভাবেই হোক না কেন, যদি করেন অনেক বেশি, যাতে করে আপনার ব্রেইনটা শার্প থাকে, যাতে করে আপনাকে একটা প্রবলেমে ফেলে দিলে, সেটা রিয়েল লাইফ প্রবলেম হোক, আপনার কোনো কম্পিটিটিভ প্রবলেম হোক, লিড কোডের প্রবলেম হোক, প্রবলেমে ফেলে দিলে আপনি যেন এটাকে ছোট ছোট প্রবলেমসে ভেঙে সেখান থেকে সলিউশনটাকে জেনারেট করার মতো অ্যাবিলিটিটা থাকে আপনার মধ্যে, তাহলেই হলো। এবার আপনি সেটা কিভাবে গ্রো করছেন সেটা আসলে টোটালি আপনার বিষয়। এখন যদি মনে করেন যে না আপনার শুধুমাত্র ফ্লাটার ডেভেলপ করে বা মার্নস থেকে কাজ করে, লারাভেলে কাজ করে সেই স্কিলটা আপনার তৈরি হচ্ছে না, তাহলে আপনি আসেন, আপনি কোর্স করেন, প্রবলেম সলভিং শেখেন, তারপরে আপনি প্র্যাকটিস বাড়ান, সেটা করে আপনি সেই দক্ষতাটা মানে অর্জন করতে পারেন আর কি। আর না হয় এদিকে আসা লাগবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন সুমিত ভাই বললেন ওনার অটোমেটিক্যালি জিনিসটা হয়ে গেছে, আমার হয়তো প্রবলেম সলভ করতে করতে হয়েছে, অন্য একজনের হয়তো অন্যভাবেও হতে পারে, বলা যায় না। তো তার হয়তো এমনিতেই মানে বাই বর্ন অনেক কিছু পেয়ে গেছে, গড গিফটেড, তো হতেই পারে। ওকে, থ্যাংক ইউ সুমিত ভাই and হচ্ছে পার্থ ভাই। আমরা মোটামুটি আই থিঙ্ক যে বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে সুমিত ভাই অলরেডি বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা বলেন, আমরা শিখি তার কাছ থেকে। এরকম একটা সেশন আমরা করছি যেখানে আমরা হয়তোবা বিষয়গুলো নিয়ে আরেকটু হয়তোবা থাকে না যে আরো আরো হার্শলি হয়তোবা বিষয়গুলো আমরা দেখা ট্রাই করছি আর কি। ওকে, আমরা এখন একটু কোশ্চেন আনসারে চাচ্ছি যেতে। এন্ড হচ্ছে বেশ কিছু কোশ্চেন আমাদের জমে গেছে, এন্ড হচ্ছে যারা যারা লার্নার্স আছেন তাদের যদি কোনো কোশ্চেন থেকে আপনারা সেই কোশ্চেন গুলো করতে পারেন। সো একটা একটা কোশ্চেন হচ্ছে আমরা শুরু করতে পারি। আচ্ছা, এই কোশ্চেনটা একদম সুমিত ভাইকে উদ্দেশ্য করে করা, বাট আই থিঙ্ক মানে এটা আমাদের আসলে রিলেভেন্ট কোনো কোশ্চেন না। সুমিত দাদার কাছে আমার একটা কোশ্চেন, সবাই শুধু জব সিক করে, বাট আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে স্টার্টআপ ওপেন হয় মানে স্টার্টআপ ওপেন অর এন্টারপ্রেনার্স এর সংখ্যা কম কেন? আমাদের কিসের অভাব? আমাদের পাশের দেশে অনেক ইয়ং এন্টারপ্রেনার্স লাইক ইউ গাইস। আচ্ছা, তো সুমিত ভাই যদি এই জায়গায় মানে সম্ভবত কোশ্চেনটা এরকম হচ্ছে যে সবাইকে চাকরি খুঁজতেই কেন হবে, কিভাবে চাকরি দেওয়া যায়, এরকম একটা কোশ্চেন সম্ভবত এখানে করা হয়েছে আর কি। সুমিত ভাই যদি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা নেওয়া যেতে পারে। কারণ হচ্ছে যে আমি গতকালকে আমি ওয়ার্ড ক্যাম্প থেকে আসলাম। হ্যাঁ, তো ওয়ার্ড ক্যাম্পে গিয়ে আমি সত্যি কথা বলতে আমি নিজেই অ্যামেজড হয়ে গেছি যে আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুই মূলত ঢাকা বেসড, কিন্তু বাংলাদেশ আমি সিলেটে গিয়ে দেখলাম ওইখানে যে পরিমাণ ছোট ছোট স্যাস কোম্পানি,
তারা যে পরিমাণ রেভিনিউ করছে এবং তাদের যে টিম স্ট্রাকচার, তারা যেভাবে গ্রো করছে, হ্যাঁ? প্রোগ্রামাররা আসলে জমি জমা কিনে মানে বিচ্ছিরি অবস্থা আরকি। তো এখন এই জিনিসগুলো তো এমনি আসছে না। এবং সারপ্রাইজিংলি তাদের মানে আমি তো অডিয়েন্স ছিল। সামনে প্রায় ৬-৭০০ অডিয়েন্স ছিল। একটা আমি লাইভ কোডিং একটা নিচ্ছিলাম, মানে সেশন নিচ্ছিলাম। সেখানে আমি লাইভ কোড করছিলাম। আমি তাদের পার্টিসিপেশন, আমার কোথাও ভুল হলে ওখান থেকে বুঝে সলিউশন দিয়ে দিচ্ছে। সো আমি আসলে অ্যামেজড হয়ে গেছি। তো সেখান থেকে আসলে আমি এবং এরা কেন এত বেশি এত প্রোগ্রামার তৈরি হচ্ছে বা সিলেটের মতো জায়গাতে তারা ঢাকাতেও আসছে না। হ্যাঁ? তো এটা একটা উদাহরণ দিলাম। তো শুধু সিলেট না কিন্তু এরকম রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া যেখানেই যাচ্ছি আমরা সব জায়গাতেই একই অবস্থা। তার মানে ওখানে এত ডেভেলপার হচ্ছে। তারা ওখানেই জব করছে। হ্যাঁ? এবং সেখানে দেখা যাচ্ছে ৩-৪ বছর কাজ করে সেখান থেকে Google এ চলে যাচ্ছে বা মেটাতে চলে যাচ্ছে। সো মানে এই জিনিসটা হচ্ছে এন্টারপ্রেনিউরদের কারণে। এটা একটা ভুল ধারণা যে আসলে বাংলাদেশে এন্টারপ্রেনিউর তৈরি হচ্ছে না। প্রচুর এন্টারপ্রেনিউর তৈরি হচ্ছে এবং অ্যাকচুয়াল আ মানে কি বলবো? মানে কিছু একটা করছে আসলে তারাই। এবং মোস্ট অফ দ্য এন্টারপ্রেনিউরস যেটা খুবই ভালো একটা দিক, মোস্ট অফ দ্য এন্টারপ্রেনিউরস স্টার্টেড দেয়ার জব, হ্যাঁ, ইন এ সফটওয়্যার কোম্পানি অ্যাজ প্রোগ্রামার্স। হ্যাঁ? রিয়াল প্রোগ্রামাররা এন্টারপ্রেনিউর হচ্ছে। কারণ এন্টারপ্রেনিউরশিপ এর যে প্রাথমিক ব্যারিয়ার গুলা, ইনিশিয়াল ব্যারিয়ার গুলা, সেগুলা কিন্তু প্রোগ্রামাররা কম পায়। কারণ হচ্ছে কম কোন দিক দিয়ে পায়? যেমন তুমি যদি আজকে মাছের ব্যবসা শুরু করো, তাহলে তোমার যে অবস্থা হবে বা তোমার যে বাধা আসবে বা যেগুলো আসবে বা একজন রিয়েল এস্টেট কোম্পানি করতে চাও বা একটা ট্র্যাডিশনাল অন্য বিজনেস করতে চাও, তাহলে তোমার যে আদার চ্যালেঞ্জেস আসবে, সেই দিক থেকে প্রোগ্রামাররা কিন্তু অনেক বেশি আগায় থাকে। তাদের জন্য গ্লোবাল এক্সপোজার আছে, প্রচুর মার্কেট প্লেস আছে। হ্যাঁ? তো যেকোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করা এবং সেটা করে প্রোগ্রামিংটা যদি সে ঠিক জানে, সে একটা ভালো প্রোডাক্ট বানাতে পারবে। ছোট হোক, বড় হোক, হ্যাঁ? বাট সেই ছোট, ছোট SaaS প্রোডাক্ট গুলো তারা যেকোনো মার্কেট প্লেসে দিয়ে দিতে পারছে। সেখান থেকে রেভিনিউ চলে আসছে তাদের কাছে। সো ব্যবসাটাকে বড় করার জন্য যে ইনিশিয়াল ফান্ডিংটা প্রয়োজন হয়, সেটা তাদের কাছে চলে আসছে। whereas সে থাকছে সিলেটে বা রাজশাহীতে বা মানে সাবারবে, ঢাকার সাবারবে আশেপাশে। সো তখন হচ্ছে কি তার লাইফ মানে মানে জীবন চালানোর জন্য যে খরচগুলো লাগে, হ্যাঁ? সেগুলোও কিন্তু কম কম্পারেটিভলি। সো সে সেভিংস করতে পারছে। সেই সেভিংস এর টাকা থেকে সে আসলে টাকাটা আবার রিইনভেস্ট করে সে টিম বিল্ডিং এ ফোকাস করতে পারছে। তার কোম্পানিটাকে আস্তে, আস্তে গ্রো করতে পারছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। কিন্তু তারা প্রচার বিমুখ। খুব বেশি প্রচার করে না। বাট এই জায়গাটায় আমি বলব যে এই একটা ছোট গ্যাপ আছে আসলে। প্রচারটা করা দরকার। প্রচারেই প্রসার এই কথাটা আসলে মানে এমনি বলা হয় না। এটা করা উচিত এবং অ্যাজ এ নেশন উই শুড অ্যাকচুয়ালি তাদেরকে সামনে আনা উচিত। তাদের এক্সাম্পল গুলো দেখানো উচিত যেন আরো প্রোগ্রামাররা জিনিসগুলো জানে প্রসেসটা কি এবং তাদেরও উচিত শেয়ার করা যে তারা আসলে কিভাবে তাদের কোম্পানিগুলো গ্রো করছে এবং তাদের কেস স্টাডি শুনলে সবাই আমরা অবাকই হয়ে গেছি আসলে। এত সুন্দর, সুন্দর জায়গায় যাচ্ছে, গ্রো করছে, হ্যাঁ? এবং তাদের কেস স্টাডি গুলো আসলে নরমাল বাংলাদেশের যে স্টার্টআপ ইকোসিস্টেম লাইক ওস্তাদ ইজ অলসো এ স্টার্টআপ। সো এই যে স্টার্টআপ ইকোসিস্টেমটা যেটা আছে সেখানে আমরা প্রচুর ফেইলিউরস দেখি। বাট ইউ উইল ফাইন্ড ভেরি লো পার্সেন্টেজ অফ ফেইলিউর দেয়ার। বিকজ দোজ আর অ্যাকচুয়ালি যে বিজনেস মডেল সেটা হচ্ছে হাসলিং মডেল। সো আমি রেভিনিউ করব, সেখান থেকে আমার টাকা আসবে, সেই টাকা দিয়ে আমি রিইনভেস্ট করে আমি ২ জন মানুষ বাড়াবো। এইভাবে সুন্দর করে সাস্টেইনেবল গ্রোথ হচ্ছে। হ্যাঁ? দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট 0। সো তাদের কোনো বার্ডেন নাই। কস্ট পার অ্যাকুইজিশন প্রবলেম নাই। সো এইসব কারণে এন্টারপ্রেনিউরশিপ কিন্তু আসলে ইজি। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের লাগে হচ্ছে ইন্টারনেট। আমাদের একটা ভালো ইন্টারনেট অ্যাক্সেস লাগে। সেই জিনিসটা আমাদেরকে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। আমরা আসলে ভালোই ইন্টারনেট পাই ঢাকার বাইরে যেয়েও। সো এইটাকেই কাজে লাগিয়ে কিন্তু ভালো এন্টারপ্রেনিউরশিপ অপরচুনিটি আসছে। প্রচুর প্রোগ্রামারদের জবও হচ্ছে এবং লোকাল মার্কেটও ডেভেলপ করছে। হুইচ ইস আ ভেরি গুড থিং। সো এটাই বলার ছিল আরকি। তো ইমরান হোসেন ভাই আপনার যে ভয়টা আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ গ্রো করছে আরকি। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কোশ্চেন আমি নিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এই কোশ্চেন একটু নেই, বেশ বড়সড় একটা কোশ্চেন। ভাই আমি ইটালিতে আছি, নাও মার্ন এর প্রতি আরকি প্রতিলিপি মানের হ্যাঁ হ্যাঁ মানের প্রতি অনেক ভালো লাগে কাজ করে, কাজও করছি 2 ইয়ার্স প্লাস। বাট আমার লোকাল জব ধরতে গেলে আমার কি কি আরো জানা লাগবে? আর তাছাড়া কোডিং স্ট্রাকচারও আলাদা। আর যদি একটু এক্সপ্লেন করতেন ভাইয়া ভালো হতো। আই থিঙ্ক লাভলি আক্তার আপু আপনার এই কোশ্চেনের আনসার হচ্ছে সুমিত ভাই শুরুতে প্রথম যে কোশ্চেনটা ছিল আমাদের আজকে সেশনে, সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন আপনি আসলে জব মার্কেটের জন্য রেডি, সেই পার্টটা হচ্ছে আমরা কভার করে আসছি। সো আমি এই যে কোশ্চেনটা এখন আসলে চাচ্ছি না কিন্তু এটা ছাড়া আমি একটু কনফিউজড আছি কারণ উনি ইতালিতে আছে কিন্তু উনি লোকাল জব বলতে কি বোঝাচ্ছে? উনি কি বাংলাদেশের লোকাল জব বুঝছে নাকি ইতালির লোকাল জব বুঝছে? সো ওইটাও একটু ক্লিয়ার না আরকি।
জি জি, লাভলি আক্তার আপু, আপনি যদি আরেকবার যদি একটু কমেন্ট করেন, তা আই থিঙ্ক হচ্ছে আপনার কোশ্চেন আমরা আবার নিতে পারবো। ওকে, কারণ অলরেডি এটা হচ্ছে আমরা কভার করে আসছি। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা একটু আমরা নিতে চাই যে সুমিত ভাই, প্রবলেম সলভিং এর হিন্টস কিভাবে ফাইন্ড আউট করব, সাজেশন। এটা আমার আসলে সুমিত ভাই এন্ড হচ্ছে পার্থ ভাই দুজনের কাছে। হ্যাঁ, এটা আসলে দাদাই ভালো বলতে পারবে, কারণ একদম মানে এই প্রবলেম সলভিং তো আমি যে বললাম, আমি তো আসলে ধরতক্তা মারপেট স্টাইলে হওয়া মানে প্রোগ্রামার, সো উনি ভালো বলতে পারবে, কারণ রিসেন্টলি যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন আর কি। ভাই যদি একটু আমাদেরকে গাইড করতেন, পার্থ ভাই। পার্থ ভাই, আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, এখানে শুরুতেই হয়তো আপনি একটা প্রবলেম পেলে সেটার হিন্টটা খুঁজে পাবেন না, কিন্তু যখন অনেক বেশি প্রবলেম সলভ করা হয় তখন প্রবলেমের একটা ক্যারেক্টারিস্টিক্স আপনি পেয়ে যাবেন। তখন দেখা যাবে কি, যে কোনো একটা প্রবলেম যখন পড়বেন তখন আপনি নিজে থেকেই জেনারেট করতে পারবেন যে এখানে হয়তো বা এই ধরনের টেকনিক অ্যাপ্লাই হতে পারে, বা এই ধরনের ডেটা স্ট্রাকচার হয়তো বা আমাকে এটার একটা সাব প্রবলেম আমাকে সলভ করে দিতে হেল্প করবে। আপনি এই জিনিসগুলো যখন আপনি আপনার নলেজে থাকবে, মানে যখন আশপাশের কয়েকটা জিনিস আপনার মধ্যে থাকবে, তখন আপনি একটা প্রবলেম পড়লে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এখানে কোন জিনিসটা অ্যাপ্লাই করলে আপনার প্রবলেমটা সলভ হতে পারে। প্রথমে আপনি সবসময় যে কোনো একটা প্রবলেম যখনই পান না কেন, আপনি প্রথমে এটাকে সাব প্রবলেমে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেন। আপনার বড় প্রবলেমটাকে ভেঙে ছোট ছোট অনেকগুলো প্রবলেমে প্রথমে এটাকে ভাঙেন, তারপরে ছোট প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় একটা একটা করে আপনি সলভ করতে থাকেন। দেখবেন এটাকে যখন মার্জ করবেন আপনার টোটাল প্রবলেমটা সলভ হচ্ছে। এটাই আসলে, যদি ডিরেক্টলি কোনো হিন্ট বা কোনো ট্রিক্স বলি, এটাই আছে। এছাড়া প্রত্যেকটা প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট, কোনো ডিরেক্ট ওয়ে নাই যে আপনি যদি এই জিনিসটা জানেন তার মানে সব প্রবলেম সলভ করতে পারবেন, এমন কোনো জিনিস নাই। ওকে, আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। যেহেতু আমাদের যারা অডিয়েন্স আছেন এদের মধ্যে অনেকে থাকে যারা এরকম একটা গাইডলাইন পেতে চান, যে কথার কথা আমি হচ্ছে অলরেডি লারাভেল নিয়ে কাজ করছি বা লারাভেল শিখছি বা কাজ করছি। আমার দিনে আসলে হচ্ছে, আমি দিনের আমরা সপ্তাহে নিয়ে আসি, কারণ অনেকে আমার জব হোল্ডার থাকেন, তো হচ্ছে সপ্তাহে আসলে কতটুকু সময় আমার আসলে প্রবলেম সলভিং এর দিকে আসলে হচ্ছে দেওয়া উচিত আর কি। আর এটার সাথে একটা রিলেভেন্ট একটা কোশ্চেন আমার একটু আসলে চলে আসে। সেটা হচ্ছে ভাই, যে মানে আমি কি চাইলেই কি কালকে থেকে প্রবলেম সলভ করে স্টার্ট করতে পারবো, নাকি হচ্ছে তার জন্য আমাকে আবার হচ্ছে ডিএস এর থিওরি গুলো একটু পড়ে আসতে হবে? এই দুইটা কোশ্চেন একটু আমার ছিল আর কি, পার্থ হয়ে গেছে। ঠিক আছে, এটাও আসলে আমার মনে হয় কোনো বাধ্যবাধকতা নাই বা কোনো ফিক্সড রুলস নাই যে 5 ঘন্টা সময় দিলে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন, এমন কোনো বিষয় নাই। আপনি যদি জব হোল্ডার হন, অবশ্যই আপনার জবের পরে যে সময়টা ফ্রি টাইমটা থাকে সেখান থেকে আপনি একটা সময় বের করে নেন যে কতটুকু সময় আপনি প্র্যাকটিস করবেন। সেটা যতটা বেশি করা যায় আপনি তত বেশি স্কিলড হবেন। সেটা সব ক্ষেত্রেই। ধরেন আপনি মার্শাল আর্ট শিখতে যাচ্ছেন, আপনি মার্শাল আর্ট কতক্ষণ প্র্যাকটিস করতে পারবেন? আপনি একজন মিউজিশিয়ান হতে চাচ্ছেন, আপনি গিটার প্লেয়ার হতে চাচ্ছেন, আপনি কতক্ষণ গিটার প্লে করলে একজন গিটার প্লেয়ার হবেন? এটা কি কোনো আসলে কোনো ফিক্সড রুলসে বাঁধা যাবে? আমার মনে হয় না। ঠিক আছে, কারণ যারা খুব লিজেন্ড লেভেলের গিটার প্লেয়ার তারা দেখেন সারাদিনই প্লে করছে, বা মার্শাল আর্ট বা কোনো ফুটবল প্লেয়ার যদি বলেন, দেখবেন তাদের দিনের অধিকাংশ সময় ওরা ওইটার পিছনে ব্যয় করছে। ঠিক আছে, আমি একজন প্রোগ্রামার হিসেবে বা আমি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে হয়তো আমি দিনের অধিকাংশ সময় এই কোডের সাথেই আমি দিন মানে আমার সময় কাটাচ্ছি। এখন আপনি যেই জিনিসে দক্ষতা চাচ্ছেন সেটাতে যতটুকু বেশি সময় দেয়া যায় আপনার অন্য জিনিসকে ক্ষতি না করে, ততটাই ভালো। এটা আসলে আমি কোনো ফিক্সড কোনো ঘন্টার হিসাবে আমার মনে হয় না বাধা যাবে। তবে অনেকের মতামত থাকতে পারে অনেক রকম। তবে এখানে আপনার সবসময় টার্গেট থাকবে যত বেশি প্র্যাকটিস করতে পারেন, আপনি যত নতুন নতুন টেকনিক শিখতে পারেন। ধরেন আপনি লিড করে গেলেন, গিয়ে ইজি ক্যাটাগরি দিয়ে সার্চ করলেন, আপনার অনেক প্রবলেম চলে আসলো, আপনি ওখান থেকে একটা করে ধরছেন, ধাপার ধাপ সলভ হচ্ছে কারণ ইজি, আপনি হয়তো খুব সহজেই পারছেন, সলভ করে ফেলছেন। আপনি বলছেন যে হ্যাঁ আপনি দিনে 5টা প্রবলেম বা সপ্তাহে 200 প্রবলেম বা মাসে 500 প্রবলেম সলভ করেছেন, এই কাউন্টটা কিন্তু আমার আসলে দরকার নেই। আমার দরকার হচ্ছে আপনি কত নতুন ধরনের প্রবলেম সলভ করছেন, আপনি কয়টা নতুন টেকনিক শিখেছেন, কয়টা নতুন ডেটা স্ট্রাকচার শিখেছেন, বা যদি প্রোডাকশন লেভেলের কথা বলি, আপনি কয়টা নতুন প্রিন্সিপালস শিখেছেন, কয়টা ডিজাইন প্যাটার্নের সাথে আপনি পরিচিত হয়েছেন, সেটা হচ্ছে দরকার। এবং প্রত্যেকটা জিনিসে আপনার জন্য দক্ষতা থাকে। আপনার ভাষা ধারণার আসলে যুগ শেষ। যেমন এআই এবং চ্যাট জিপিটি আমাদেরকে অনেক কিছুতে কিন্তু মানে একটা বড় ধরনের ধাক্কা যেমন দিয়েছে, অনেক উপকারও করছে, ঠিক আছে। তো ভাষা বা মোটামুটি স্কিলের যুগ শেষ। এখন আপনি যেটাই শেখেন না কেন খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমার মনে হয়। এর বাইরে আর কিছু এই কোশ্চেনের অ্যান্সারে বলার নাই আসলে।
ওকে, আমি আমি এটার থ্যাংক সাথে ইউ। একটুখানি অ্যাড করব, যেহেতু এই জি, জি। ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, অডিয়েন্স হচ্ছে রাগ করে যে আপনারা এরকম সাবজেক্টিভ অ্যান্সার দেন। তো এটার সাথে আমি একটা রিয়েল লাইফের বলতে পারি, সেটা হচ্ছে আমি যে বলছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মানে নিজের গার্লফ্রেন্ড মনে করা, সেটার সাথে রিলেটেড। যে যখন কেউ প্রেম করে, হ্যাঁ, মানে যিনি প্রশ্ন করেছেন তিনি যদি ছেলে হন, তার কাছে হচ্ছে একজন গার্লফ্রেন্ড থাকবে, আর যিনি প্রশ্ন করেছেন তিনি মেয়ে হন, তাহলে তার একজন বয়ফ্রেন্ড থাকবে। তো সোজা কথা, তাকে আপনি কতটুকু সময় দিবেন দিনে, এটা কি আপনি রুটিন করে করেন? করেন না তো। আপনার ভালো লাগে, কথা বলতে সুযোগ খোঁজেন খালি, কখন কথা বলবেন। সো আপনি জব করেন আর যেটাই করেন না কেন, ইফ প্রোগ্রামিং ইজ ইউর প্যাশন, ইউ উইল ফাইন্ড এ ওয়ে টু অ্যাকচুয়ালি এক্সারসাইজ। মানে এখানে চর্চাটাই মেইন, সোজা কথা। যত চর্চা করা যাবে, মানে সোজা কথা, স্টুডেন্ট লাইফে যারা টিউশনি করে, যেমন আমি টিউশনি করতাম স্ট্যাটিস্টিক্সে। হ্যাঁ, আমার স্ট্যাটিস্টিক্সের এমন দক্ষতা এসে গেছিল, স্কুল কলেজে মানে কলেজে ছিল, তো কলেজে যা জানতাম টিউশনি করাতে আমি ওই স্ট্যাটিস্টিক্স টিচার যিনি পড়ান তার থেকে বেটার বুঝতাম। হ্যাঁ, কারণ এত দক্ষতা চলে আসছিল। সো এই চর্চাটা মানুষের হিউম্যান ব্রেইন, আপনি যদি মেডিকেল একজন ডক্টরের সাথেও কথা বলেন, তাহলে দেখবেন যে ব্রেইনের সেলগুলো ওভাবেই কাজ করে। যত বেশি অ্যাক্টিভ রাখা যায়, যত বেশি চর্চা করা যায়, ওগুলো তত বেশি মানে থাকে, এফিশিয়েন্ট থাকে। সো এইজন্যই বলতে হবে চর্চাটা হচ্ছে মেইন। আর আরেকটা প্রশ্ন এখানে আসলে আছে, যেটা আমি আসলে পার্থরাজ ভাই আসলে মানে দেওয়া উচিত, আমি নিজেই দেখলাম এখানে। সেটা হচ্ছে যে তারা বলছে যে আমি যেহেতু বলেছি প্রশ্নটা আমার দিকেই, যে ওয়েব ডেভেলপমেন্ট বা এরকম ধরনের কাজ করে আসলে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বা এ ধরনের কমপ্লেক্স জিনিসগুলো আসলে মানুষ ডিসকভার করবে। তো এখানে আমার উত্তরটা এগেইন আমি এভাবে বলবো যে আহ, মানে এই জিনিসটা না উল্টা ভাবে হয় ওয়েব ডেভেলপমেন্টের বা এটার ক্ষেত্রে। তারা আসলে ওই যে বললাম রিয়েল প্রজেক্ট করে ফেলে, প্রজেক্ট করে ওইখানেও কিন্তু প্রচুর পারফরমেন্স ইস্যুস আসে। হ্যাঁ, মেমোরি লিকেজ থাকে। হ্যাঁ, তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোস্টলি সবাই কি করে, গার্বেজ কালেকশন করে ফেলে। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের অনেক ক্ষেত্রে মেমোরি নিয়ে আমরা ওইভাবে কাজ করি না, বাট দেয়ার আর সিচুয়েশনস যেখানে অটোমেটিক মেমোরি অপটিমাইজেশন হয় না, গার্বেজ কালেকশন হয় না। হ্যাঁ, তখন কি হয়, ওই মেমোরি লিক খুঁজে বের করার জন্য আমরা কিন্তু তখন স্কুটিনি করি অ্যাপ্লিকেশন, তখন ডিবাগ শুরু হয়, তখন কিন্তু চলে আসে এই জিনিসগুলো। এবং যখন একটা লুপ আমার হিউজ একটা ডেটা আমি লুপ করছি, সেই লুপের স্ট্র্যাটেজি আমার কি হবে, এই ধরনের জিনিসগুলো করতে গিয়ে আমরা তখন কি করি, যে আসলে হয়তো থিওরিটিক্যালি জানে না যে এটা টাইম কমপ্লেক্সিটি আমি হিসাব করছি, বাট অনেক সময় সে করছে আসলে, পরে সে জানতে পারে ও হো, এইটাকে আসলে এইটা বলে। হ্যাঁ, তো এইভাবেও কিন্তু আসে জিনিসটা উল্টা করে। তো এবং যেভাবেই সেম আপনি সেম জিনিসটা, হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ ভাই প্লিজ। আচ্ছা, না এখানে না, এই যে এটার আমার শেষ। মধ্যে সেম জিনিসটা মেমোরির ক্ষেত্রেও দেখা যায়। যেমন ধরুন আপনি যেহেতু লুপের কথা বলছেন, ধরুন আপনি ডেটাবেস থেকে প্রচুর পরিমাণে ডেটা এনে আপনি ডেটাবেস কি বলে ইউআই তে দেখাচ্ছেন। তো যখন বিগ ডাটা হয় তখন দেখবেন যে আপনি যখনই ওই একটা ফেচের মাধ্যমে সব ডাটা তুলে এনে আপনি মেমোরিতে নিচ্ছেন, তখন আপনি কিন্তু এরর খাচ্ছেন। ঠিক আছে, তখন আপনাদের সলিউশনে কি যান যে চাঙ্ক আকারে ডেটা তুলে এনে দেখাতে হচ্ছে। তো এখানে বা হ্যাঁ। পেজিনেশন করা লাগছে, এখানে কিন্তু এই যে মেমোরি ইস্যুটা আপনি কিন্তু পাচ্ছেন, ফেস করছেন। হুম, এবং প্রচুর সময় লাগছে যখন এতগুলো ডেটা এসে আপনাকে ইউআই এর মধ্যে প্রিন্ট করছে। তো এইগুলো অপটিমাইজ করতে গিয়ে আপনি আসলে ইনডিরেক্টলি ওই টাইম কমপ্লেক্সিটি, মেমোরি কমপ্লেক্সিটি এগুলো নিয়ে আপনি আসলে কাজ করছেন কোনো না কোনো ভাবে। এক্স্যাক্টলি। ওই অনেকটা ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আরকি। ছোটবেলায় ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেছিলাম। তো বাবা বলল যে, "চল ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আসি।" তো আমি তো মনে করছি কি না কি খাওয়াবে। তারপরে যায়ে গিয়ে বাবাকে বলছি, "এটা তো আলু ভাজা।" হ্যাঁ? তো আমরা আলু ভাজা খাই কিন্তু অহরহ। কিন্তু সেদিন ডিসকভার করলাম ওটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে। সো এখন অনেকে আছে যারা ওইটাকে ছোটবেলা থেকেই ফ্রেঞ্চ ফ্রাই নামেই ১ম আলু ভাজা খাইছে। হ্যাঁ? তার কাছে সে জানে ওটা ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে? কিন্তু আমি জানতাম ওটা আলু ভাজা। মার্ন স্ট্যাক করতে গিয়ে আপনি আসলে আলু ভাজা এরকম কাজ করবেন। হঠাৎ করে একদিন আবিষ্কার করবেন এটাকে হয়তো বাইনারি ট্রি বলে বা এটাকে অমুক কমপ্লেক্সিটি বলে, অর্ডার অফ এন বলে। এটা আপনি এভাবে ডিসকভার করবেন আরকি। এটাই। যেভাবে করেন কাজ করবে। সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ সুমিত ভাই অ্যান্ড পার্থ ভাই। আপনাদের এত ব্যস্ততার মধ্যেও আজকে এরকম একটা সেশনে আপনারা সময় দিয়েছেন। রিয়েলি গ্রেটফুল টু ইউ ভাই। আর হচ্ছে আমরা আমাদের লাইভের একদম শেষে চলে আসছি। সো যদিও আমি আমার কি টেকওয়েটা নিয়ে নিয়েছি সুমিত ভাইয়ের কাছ থেকে, যে মানে আমার টেকওয়েটা হচ্ছে এরকম যে সুমিত ভাই আজকে পুরা যেটাকে যদি আমি থাকি না, কোনো একটা কিছু যদি আমি নিয়ে যেতে চাই, একটা সিঙ্গেল লাইন দ্যাট শুড বি যে মানে অন্যের কোডে কাজ করতে পারা বা অন্যের কোড বুঝতে পারা মানে ইজ আ মাস্ট হ্যাভ স্কিল। আবার ওই পাশ থেকে পার্থ ভাইয়ের কাছ থেকে যদি আমি কোনো একটা টেকওয়ে যদি হচ্ছে নিতে চাই, হোয়াট এভার যে জবই করেন, সেটা লোকাল জব হতে পারে, রিমোট জব হতে পারে, হোয়াট এভার দ্য জব ইজ, সেটা হচ্ছে যে আমি আসলে টিমে কাজ করতে পারতেছি, টিমের কাছ থেকে আসলে শিখতে পারতেছি। সো দিস ইজ মাই হচ্ছে টেকওয়ে। এটা ছাড়াও যদি সুমিত ভাই হচ্ছে পার্থ ভাই প্রত্যেকে যদি বলা হয় যে একটা সিঙ্গেল লাইন যদি হচ্ছে যারা ফ্রেশার আছে, যারা হয়তো বা জব
সিক করছে তাদের জন্য যদি আপনাদের কোনো সাজেশন থাকে, একটা সিঙ্গেল লাইনে যদি কোনো সাজেশন দিতে চান। ফার্স্টে সুমিত ভাইকে যদি বলি। আচ্ছা, আমি তো মানে অন্যের কোডে কাজ করতে পারার কথা বলছি। একই সাথে আমি এটাও বলবো যে রাইট কোড ফর আদার্স। কারণ এখনকার সময় যেটা হয়, একজন প্রোগ্রামার কিন্তু সুইচ করবে, জব সুইচ করবে, এটা স্বাভাবিক। সে বেটার অপরচুনিটি পেলে সে চলে যাবে। সো এত যে প্রসেস ড্রিভেন কাজ করে কোম্পানিগুলো, হ্যাঁ, গুগল আরো যদি বড় কোম্পানিতে যাই, হয়তো যেই কাজটা একটা ছোট কোম্পানি 3 দিনে করে ফেলবে, হয়তো গুগলে সেই কাজটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাসও লেগে যেতে পারে। এত প্রসেস তারা কেন করেছে? বিকজ তারা আসলে প্রোগ্রামারের উপরে তাদের প্রোডাক্টটার ডিপেন্ডেন্সি রাখতে চায় না। হুইচ ইজ এ মানে অ্যাবসোলিউটলি রাইট থিং। কারণ কোম্পানিগুলো চাবে যে আমার প্রোগ্রামার চলে গেলে যেন আমার পুরা প্রজেক্টটা ধসে না যায়। সো দ্যাটস ওয়াই ইট শুড বি ইন এ প্রসেস। সো প্রসেস ড্রিভেন থাকলে যেকোনো প্রোগ্রামার এসে প্রসেসের ওই পয়েন্টে তাকে বসায় দিলে সে ওখান থেকেই কাজ করতে পারবে। দ্যাটস দ্য মডেল। সো সেই জন্য আমাদেরকে যখনই আমরা কোড করব রিয়েল লাইফে, ছোট কোম্পানি হোক, বড় কোম্পানি হোক, সব জায়গাতেই আমাদেরকে কোড লিখতে হবে যেন আমার কোডটা আরেকজন এসে বুঝতে পারে। সো রাইট কোড ফর আদার্স, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মডার্ন টাইমে, এবং এই জায়গাটায় আমরা ম্যাসিভ গ্যাপ দেখি, এবং যার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা ফ্রেশার রিক্রুট করে তার কোড বেস মেনটেনেবিলিটি ইস্যু হওয়ার কারণে কিন্তু প্রচুর ঝরে যায়, সরিয়ে দেওয়া হয় বা নতুন ইয়ে করে, এবং আমরাও চ্যালেঞ্জেস ফেস করি। সো এই জায়গাটা নিয়ে আমি স্পেসিফিকলি বলবো সবাই একটু গুরুত্ব দেওয়া উচিত আর কি। রাইট কোড ফর আদার্স অ্যান্ড অলসো ওয়ার্ক ইন আদার প্রজেক্টস অলসো, মানে অন্যরা যে কাজগুলো করছে সেখানে প্লিজ এডিট করার বা সেখানে ফিচার অ্যাড করার এই জিনিসটাও প্র্যাকটিসে রাখবেন। এবং আরেকটা ছোট্ট কথা থাকবে যে চ্যাট জিপিটির যুগ বা এআই এর যুগের কথা, যে স্বাভাবিকভাবে আমাদের বিগিনারদের স্কেলটা আপস্কেল করেছে। বর্তমান সময় যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি, রাইট, মানে এই মুহূর্তে বা কিছুদিন আগেও, হয়তো সামনের দিনে এই ইন্টারমিডিয়েট স্কিলটা একজন বিগিনারের কাছে এক্সপেক্টেড হতে পারে, হচ্ছে অনেক কোম্পানিতে। সো সেই জন্য বিগিনারের স্টেটটাকে একটু আপস্কিল করার জন্য রেডি থাকতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ সুমিত ভাই। পার্থ ভাই যদি একটা সিঙ্গেল লাইন যদি কোনো একটা হচ্ছে সাজেশন যদি দিতে চান। আচ্ছা, এখানে সুমিত ভাইয়ার জিনিসটা থেকেই আমি মনে হয় একটা লাইন আমি অ্যাড করব, যে ডকুমেন্টেশন পড়াটা এখন অনেকে কমিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে সবাই হচ্ছে টিউটোরিয়াল পাচ্ছে, ভিডিও থেকে শর্টকাট শিখছে, চ্যাট জিপিটি থেকে শর্টকাট শুধুমাত্র আমার টু দা পয়েন্ট যে যেটুকু অ্যান্সার দরকার সেটুকু নিয়ে নিচ্ছে। যেমন আমাদের যুগে ভাইয়া বলছিলেন যে আমরা স্ট্যাক ওভারফ্লো থেকে শিখেছি। স্ট্যাক ওভারফ্লোতে যখন আমরা 10টা অ্যান্সার দেখছি, আমরা কিন্তু আমি যেই জিনিসটা শিখতে গিয়েছিলাম তার বাইরেও আরো 5টা জিনিস শিখে এসেছি ওখান থেকে। চ্যাট জিপিটি থেকে কিন্তু সেটা শেখার সুযোগ নাই। তো আমরা যদি ডকুমেন্টেশন পড়ি যে কোনো একটা জিনিস জানার জন্য, ধরেন আমি লারাভেল শিখতে যাচ্ছি, লারাভেলের ডকুমেন্টেশনটা যদি পড়ি, আমি কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক টপিক না, এটাকে আরো কত ভাবে করা যায় সবগুলো এখানে মেনশন করা। তার মানে আমি সবটা জিনিস শেখার সুযোগ আছে। তো যখনই আপনি কোনো কিছু শিখছেন ডকুমেন্টেশন থেকে শেখার চেষ্টা করুন, বা অ্যাটলিস্ট আপনি মেইন জিনিসটা আপনি লার্নিং কোনো এক প্ল্যাটফর্ম থেকে শেখার পরে হলেও আপনি ডকুমেন্টেশনের উপর একবার একটু গো থ্রু করবেন, অনেক কিছু অ্যাডিশনাল জিনিস শিখতে পারবেন এবং অনেক ডিপ লেভেলে শিখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যাই শিখেন না কেন আপনি ডেডিকেটেডলি শিখেন এবং খুব ভালোভাবে শেখার চেষ্টা করেন, এবং আপনার যদি প্যাশন থাকে ওই জিনিসটা শেখার ব্যাপারে তাহলেই শেখেন। না হলে অন্য একজন ভালো করেছে, অন্য একজন শাইন করেছে, আপনিও করবেন, এই টেন্ডেন্সি নিয়ে আসাটা মনে হয় ভুল হবে, কারণ সেক্ষেত্রে আপনার অনেক স্ট্রাগল করা লাগবে। আর যেখানে আপনার ভালো লাগা থাকবে সেখানে স্ট্রাগল লাগবে না, সেখানে অটোমেটিক্যালি আপনি শাইন করবেন। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমাকে একজন লিখেছে যে সুমিত ভাই ভালো না, ওই একটু কঠিন করে বলিতে। আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই। মানে এখানে আমার ভালো বা কারোর মন্দের ভালো ব্যাপার না, মানে আপনি ভালো থাকলে আমরা সবাই খুশি, মানে রিয়েল লাইফে ভালো থাকাটা জরুরি। সো এটাই আর কি। আর থ্যাংক ইউ আর কি সৌরভ, এত সুন্দর একটা লাইভ সেশনে ইনভাইট করার জন্য আর কি। আর পাঠকের সাথে ফার্স্ট হচ্ছে ইন্টারঅ্যাকশন হলো, সেটার জন্য আসলে গ্রেটফুল, এই আর কি। আমার খুব ভালো লেগেছে ভাইয়া আপনার সাথে পরিচয় হতে। থ্যাংক ইউ সুমিত ভাই, থ্যাংক ইউ পার্থ ভাই, উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। এরকম মানে সুমিত ভাই হচ্ছে গতকালকে ওয়ার্ক ক্যাম্প ছিল, পার্থ ভাই হচ্ছে ফ্যামিলি অ্যান্ড হচ্ছে জব, এই মধ্যে আপনারা ভাই টাইম বের করেছেন, এটার জন্য অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ এসব ছোট করা যাবে না আর কি, মানে ইটস এ রিয়েল কন্ট্রিবিউশন আর কি। সো আমরা তো আমাদের সেশনটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এন্ড নমস্কার। দেখা হবে নেক্সট কোন একটা সেশনে, সে পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম আবারও সবাইকে। গুড নাইট।